আমি নাকি 6 মাস বয়স থেকে গান করি, মানে আমার গান গাওয়ার ছিল, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। ভিতরে কোনো কারণে দেবব্রত বিশ্বাস এসেছিলেন, উনি নাকি আমাকে কোলে নিয়ে খুব আদর করেছিলেন, সেই সাহসটা জুগিয়েছিল কিন্তু একদম আমার মা। কিন্তু গানের টেকনিক ডিটেলস তোমাকে জানতে হবে তুমি যদি সিঙ্গার হতে চাও। পরিশ্রমে কোনো একটা অর্থ উপার্জনের পথে ঠেলে দেওয়ার কোনো চেষ্টা মা করেনি। এই কাজটা ছিল যত গান উনি লিখেছেন সব গানকে পর্যালোচনা করে সেই গানগুলো সুরের ক্ষেত্রে কোনো প্যাটার্ন খুঁজে বার করা। ছি কুৎসিত কুরূপসে, যেভাবে আমি কথাটা থ্রো করছি ঠিক সেভাবেই সুরটাকে উনি থ্রো করছেন। পৃথিবীর সমস্ত পাহাড়ি অঞ্চলের একই রকম সুরের স্ট্রাকচার, পেন্টাটনিক সুর। রবীন্দ্রনাথের গানগুলো ইটসেলফ আগামী দিনের কম্পোজারদের কাছে কিন্তু একটা সহায়িকা পত্র। আমি অন্যের কম্পোজিশনকে ভাঙবো না, নষ্ট করব না। প্রায় 93টা রাগ নিয়ে উনি কাজ করেছেন। এমন এমন রাগ এসছে যেই রাগটা আজ আর পাওয়া যায় না। যেমন ধর অহং রাগ, আমি মনেই করি না যে আমার কাজ শেষ হয়েছে, আমার কাজটা কিন্তু অনগোয়িং। তুমি কি এটা স্ক্র্যাচ একটা মোটামুটি তৈরি করে দিতে পারবে? 4 ঘন্টা তোমাকে টাইম দিচ্ছি। তখন 2টো বাজে। তো 6টা নাগাদ আমি স্যারকে ফোন করেছিলাম স্টুডিও থেকে যে স্যার এবার আসতে পারেন আপনি। মেয়েরা কি কোনো জায়গাটায় ভাবতে ভয় পাচ্ছে যে আমি গায়িকা হতে পারি, আমি নায়িকা হতে পারি, কিন্তু আমি ডিরেকশন দিয়ে একটা জিনিস দাঁড় করাতে পারবো না। শায়েরির গলাটা খুব অদ্ভুত ছিল। পটল কুমার গানওয়ালাতে আমি প্রায় 275টা গান প্রডিউস করেছিলাম। ছবির ক্ষেত্রে বলবো কম, সেটা কেন কম আমি সেটা জানি না। মন খারাপ হলে কি করি? ঘুমিয়ে পড়ি রে। যে পাঁচ সকল দেশ পারায় উদাস হয়ে যায় হারায়। দশভুজা নাশে গুন্ত তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়। তবুও তার পথে থামার প্রথা নেই, আবলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরালা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন রাইভাল ফিটনেস স্টুডিও এবং অন্নপূর্ণা স্ন্যাক্স। আজকে শুধু গানের কথা হবে, আর কোনো কথা হবে না, কারণ আজকে দেখতে পাচ্ছেন তো বই খাতা, মানে আমার মানে প্রথমে এটা দেখে আমি ভাবলাম যে এটা কী এসেছে। রবীন্দ্রনাথের গানে সুরে সুরবিন্যাসের বিশেষ শৈলী পড়তেও পারছি না, না উল্টো দিকে রয়েছে। না বুঝতে পেরেছি। আমার সঙ্গে আজকে আছেন ডক্টর উপালি চট্টোপাধ্যায়। নমস্কার জানাবো? না না, আমার বেশ মজা লাগছে যে আমি আড্ডা দিতে বসি এরকম বই খাতা নিয়ে, মানে খুব একটা কেউ বসে না। টেবিল দেখলে একটা মনে হয় না বই খাতা রাখি আর একটু পড়াশোনা করতে শুরু করে দিই, সেটা বিষয়টা আর কি। তুমি গান গাও, পড়াশোনা করো, কবিতা লেখো, মানে কখন করো? আর ছোটবেলা থেকে করো এসব? হ্যাঁ, ছোটবেলা থেকেই তো করি। মানে আমি এত বেশি পড়ুয়া ছিলাম যে আমি যখন কোথাও বেড়াতে যেতাম, যদি কোনো জায়গায় বই, প্রথম তো বই খোঁজ করতাম বাড়িতে কি কি আছে, সেই বাড়িতে কি বই আছে। যদি বই বাই চান্স পেলাম না, তাহলে তখন তো কাগজের ঠোঙা পড়তে শুরু করতাম আর কি। তাই পড়তে এত ভালো লাগে? পড়তে ভীষণ। পড়ার বই ভালো লাগে নাকি গল্পের? ছোটবেলায় তো জিনিসটা ছিল সব রকম, মানে গোগ্রাসে তখন পৃথিবীকে গেলা আর কি, যা কিছু। কিন্তু যত দিন গেছে কাজ অনুযায়ী বা যেরকমভাবে আস্তে আস্তে বড় হয়েছি, যেভাবে পড়াশুনো করেছি সেই অনুযায়ী বই, ভালো লাগার বই
চেঞ্জ হতে হতে যায়, তো সব সময় মানুষের ভালো লাগা তো স্ট্যাটিক নয়, প্রত্যেক সময় সেটা পরিবর্তনের হাত ধরে চলতে থাকে। তো ছোটবেলায় যেটা ভালো লাগতো সেটা আজকে ভালো লাগে না কোনোটা বলবো না, কিন্তু আজকে সেটা টানে না হয়তো সেভাবে, নতুন কিছু টানছে, নতুন কোনো বিষয় আসছে আমার কাছে, জীবনবোধের পরিবর্তন হচ্ছে, সেই জায়গা থেকে আরও কিছু আহরণ করতে ইচ্ছে করছে। তো এই সময়ের সঙ্গে সঙ্গে যেরকম গান শোনাও বদলে যায়, যেরকম বই পড়াও বদলে যায়, দেখাও বদলে যায়। এই পড়াশোনার আবহাওয়াটা কি বাড়ি থেকেই? হ্যাঁ, সেটা তো একদমই তাই। আমার বাবা মুকুলেশ চট্টোপাধ্যায়, তিনি একাধারে শিক্ষাবিদ, একাধারে সঙ্গীতবিদ, নাট্যকার, গীতিকার, সব কিছুই ছিলেন আর কি। তো যে কারণে পড়াশুনো এবং গান বাজনা এই দুটো অঙ্গাঙ্গিভাবে ছোট থেকেই রয়েছে বাড়িতে। বাবার দুটো স্কুল ছিল, গানের স্কুল গীতবাণী, আর পড়াশুনোর স্কুল তৈরি করেছিলেন শিশু নালন্দা। তো বাড়িতে সর্বক্ষণই কিন্তু পড়াশুনোর আবহাওয়া, এবং ধরো নতুন নতুন কোনো প্রোডাকশান আসবে সেটা নিয়ে যখন পড়াশুনো হতো, তখন ওই আমি ছোট বলে যে চলে যেতাম কোথাও সেরকম না। প্রথম কথা হচ্ছে যে কি হচ্ছে সেটা জানার আগ্রহ, আর দ্বিতীয় কথা বাচ্চাদের যেটা থাকে আর কি, আর দ্বিতীয় কথা বাবা মা কখনো বলতেন না যে বড়দের কথা হচ্ছে তুমি চলে যাও বা কিছু, যে কারণে ছোট থেকেই একটা খুব পড়াশুনোর আবহাওয়ার মধ্যে বড় হয়েছি। কিন্তু তার ছোটবেলাটা যে তাই বলে ছোটবেলার মতো ছিল না তা নয়, কিন্তু ছোটবেলার যত দুষ্টুমি দৌরাত্ম্য সবটাই ছিল, তার সঙ্গে একটা খুব একটা সেটেলড পড়াশুনোর আবহাওয়াও খুব ছিল। তো সেই কারণেই ওইটা বোধহয়। গানটা কত বছর বয়স থেকে শুরু করলে? গানটা তো আমার শৈশব বলে একটা বই পাওয়া যেত আগে। আচ্ছা, প্রত্যেক ঘরে ঘরেই থাকতো আমার শৈশব বলে একটা বই। সেখানে আগে কি মানুষ কিভাবে তার স্মৃতিকে রক্ষা করতো, এই আমার শৈশব বইটার মধ্যে বাচ্চার পায়ের ছাপ থেকে হাতের ছাপ থেকে শুরু করে, হ্যাঁ, তো ওইখানে কি ছবি, ছোট প্রথম ছবি এখনো পাওয়া যায়। তো ওই যে আমার শৈশবে আমি আমার নিজের কথা যা জেনেছি সেটা হচ্ছে আমি নাকি 6 মাস বয়স থেকে গান করি। হ্যাঁ, এবার 6 মাস বয়স থেকে গান করি, এবং সেটাও কোলে শোয়া অবস্থায়, যখন আমি হাঁটতেও শিখিনি সেই সময় থেকে নাকি আমি মানে চিরসখা হে ছেড়ো না মোরে ছেড়ো না গাইছি। হ্যাঁ, এটা সুর দিতে না, গাইতাম, মানে গাইতাম, উচ্চারণ করতে পারতাম। হ্যাঁ, 6 মাস 8 মাস বয়স থেকে আমি গাইতাম। হ্যাঁ, মানে আমি কথা বলার আগে গান করতাম। সুর দিতে নিশ্চয়, সুরে সুরে করতে? না, কথাই বলতাম, কথা সুর সব, মানে কমপ্লিট গান গাইতাম। ও বাহ, মানে এটা তো একটা অদ্ভুত ক্ষমতা, সত্যি তাই। এটা তো আর আমার ক্ষমতা না, এটা মানে এটা নিয়েই হয়তো জন্মেছি। অবশ্যই প্রডিজি টাইপের একটা ব্যাপার ছিল আর কি, চাইল্ড প্রডিজি, যাই হোক। তো সেইটা খুবই আশ্চর্য, মানে আমি প্রথম রেডিওতে গান গেয়েছি তখন আমার 3 বছর বয়স। বাবার যে স্কুল ছিল গীতবাণী, সেই গীতবাণী স্কুলের প্রোগ্রাম হতো রেডিওতে প্রায়, তো ওরকমই একটা প্রোগ্রামে আমাকেও নিয়ে গেছে, স্বাভাবিক আমি গেছি। তো ওখানে আমার গান গাওয়ার ছিল, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। তো আমি যখন ভিতরে গাইছি, ভিতরে কোনো কারণে দেবব্রত বিশ্বাস এসেছিলেন। তো দেবব্রত বিশ্বাস নাকি শুনে মাইয়াটা কে রে এরম করে জিজ্ঞাসা করে, তারপর যখন দেখেছে ও মুকুলের মাইয়া, মানে বাবাকে তো চেনেনি, কারণ বাবা আইপিটিএ মুভমেন্ট সব কিছুর সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে, তারপরে তোমার ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস, অশোক তরু বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, এই যে পুরো যে একটা সুচিত্রা সেন, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, পুরো গোটা বিষয়টার সঙ্গে কিন্তু বাবা একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। তো বাবাকে চেনেন ওনারা সবাই, খুবই স্নেহ করতেন। বাবা গীতবিতানের খুব মানে কৃতি ছাত্র ছিল, গীতবিতান উত্তরের। তো সেই জায়গা থেকে কারমাইয়া বলে সে নাকি, যখন আমি বেরিয়েছি, আমার স্মৃতিতে নেই, এটা ভুলে গেছি, যদি মনে থাকতো তাহলে আমার খুব ভালো লাগতো, উনি নাকি আমাকে কোলে নিয়ে খুব আদর করেছিলেন, যে খুব সুন্দর গান। এই আর কি, ছোট থেকেই গানটা, মানে আমি যেরকম পাখি কিচমিচ করতে শেখে ছোট থেকে, তার বুলি শেখে, সেরকমভাবেই আমার গানটাও কিন্তু আমার বুলি ছিল, মানে গানটাই আমার ভাষা ছিল, যেটা সেটাই তোমার গানটাই ভাষা ছিল। মানে আমি স্বরগুলো মানে আজও চোখেতে দেখতে পাই, চোখের সামনে দেখতে পাই। তারপর ছোটবেলায় যখন খুব একটা রেয়াজ কিন্তু আমি কখনো করিনি, এই যেহেতু একটা ন্যাচারাল এবিলিটি ছিল, সেই কারণে বোধহয় রেয়াজের দিকে আমার মন কম ছিল,
আর পাকাও ছিলাম অতিরিক্ত। তো এবার রেয়াজ করতে যদি জোর করে বসানো হতো, তো আমি যখন রেয়াজ করতাম, আমি ওই সারে গামা যে করছি, আমি ওদেরকে নিয়ে খেলতাম। মানে সাটা ছিল বাবা, হ্যাঁ, রেটা ছিল ভাই, হ্যাঁ, গাটা বড় বোন, মাটা পিসি। এবার ওরা ওরকম করে ওর সা নি ধা পা মানে করছি তো গান, মানে ওই রেয়াজ করছি আর নানা রকম কল্পনা করছি। মানে দাদাটা গেল ওইখানে সাপা, মানে বাবা গেল দাদার কাছে, এরকম আর কি, এরকম মনে মনে মানে শিশুর কল্পনা। আর তার সঙ্গে ওই দাদা, তারপরে জ্যাঠা, ধা হলো জেঠু, এরকম করে করে মজার খেলা নিজের মনেই নিজে খেলতাম। রেয়াজটা আদৌ হতো না, ওই খেলাই হতো আর কি। তো এইটাই এরকম মজা করেই কাটানো। আর যেহেতু বাবার স্কুলটা খুব প্রতিষ্ঠিত ছিল বেলঘরিয়া অঞ্চলে এবং প্রচুর ছাত্রছাত্রী ছিল, প্রায় 3 মাস অন্তর 4 মাস অন্তর নতুন নতুন ধরনের অনুষ্ঠান বাচ্চাদেরকে একটা কাজের মধ্যে ইনভলভ করার জন্য বাবা করতেন। আজও গীতবাণী রয়েছে। গীতবাণীর বয়স আজকে 60 বছর, মানে 60 বছর ধরে একটা প্রতিষ্ঠান কিন্তু বেলঘরিয়ায় রয়েছে। এবং গীতবাণীকে ঘিরেই বেলঘরিয়ার সাংস্কৃতিক যে চর্চা পরিমণ্ডল, সেটা একটা নতুন করে একটা জোয়ার এসেছিল, বা সেরকম কিছু ছিল না সেই সময়। বাবারা থাকতেন সবাই শ্যামবাজারে। শ্যামবাজার থেকে কাজের সূত্রে বাবা যান বেলঘরিয়ায় টেক্সম্যাকো কোম্পানিতে চাকরি করতে। আচ্ছা, ঠিক আছে। এবার ওইখানে যখন চাকরি করছেন, তখন একই সঙ্গে ঋত্বিক ঘটকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। তো ঋত্বিক ঘটক বলেছিলেন, মানে আমার মায়ের সঙ্গে বাবার বিয়ে হলো 6 মাস যখন যাচ্ছে, বাবা বেশিরভাগ সময় বাবা ছুটি নিয়ে নাটক করছে, আর বাবাকে সবাই প্রক্সি দিচ্ছে, মানে যারা বাবার সহচর যারা টেক্সম্যাকোতে। তো এবার কিছু বহুদিন এভাবে যেতে 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 তখন একটা সময় ঋত্বিক ঘটক বলেছিলেন যে 2 নৌকোয় পা দিয়ে মুকুলেশ চলা যায় না, তুমি একটা নৌকো ধরো। তো সেই কথার থেকে কিন্তু বাবা বিয়ের 6 মাসের মাথায়, মানে মাকে বিয়ে করার 6 মাসের মাথায় বাবা চাকরি ছেড়েছিল। মানে স্ট্রাগলটা বুঝতে পারছো কি অদ্ভুত একটা ব্যাপার। মানে ওই সময় ওই সাহসটা নেওয়া, এবং সেই সাহসটা জুগিয়েছিল কিন্তু একদম আমার মা। মানে একজন নারীর পিছনে পুরুষ, একজন পুরুষের পিছনে নারী, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। তো এইটা খুব সুন্দরভাবে বাবা মায়ের একটা কম্বিনেশন। ওরা দুজনে একসাথে স্কুলটাকে তৈরি করা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যখন প্রোগ্রাম হতো মঞ্চসজ্জা করতো মা, অসাধারণ আলপনা আঁকতেন আর কি। আমার বাড়িতে যদি যাস আজও দেখতে পাবি মায়ের তৈরি ঘোড়া, তারপরে সরা, তারপর বিভিন্ন রকম ফ্রেমে আলপনা তৈরি করা। তো এই সুন্দর দুজন শিল্পী দম্পতি মিলে একটা গানের সংসার, একটা পড়াশুনোর সংসার তৈরি করেছিলেন, যার মধ্যে প্রথমে দাদা, মায়ের নাম তৃষ্ণা চট্টোপাধ্যায়। আচ্ছা, তিনি ছিলেন অঙ্কন শিল্পী, কিন্তু তিনি একদমই কারুর কাছে কোনোদিন শেখেননি। আচ্ছা, ওই নিজে নিজেই দেখে দেখে যা কিছু করেছেন, এবং অসাধারণ আলপনা, অসাধারণ আলপনা। তো এইভাবে চলতে থাকে। তারপর দাদা বাল্মীকি, দাদা আমার থেকে 10 বছরের বড়। আর আমি। বাল্মীকি দা কি নিউজে চাকরি করেন? বাল্মীকি দা নিউজে ছিলেন, আনন্দবাজারে দীর্ঘকাল ছিলেন, সানন্দায় ছিলেন। তারপরে মানে প্রায় 28 থেকে 30 বছর দাদা এবিপিতে ছিল, বিভিন্ন জায়গায় আর কি, সানন্দাতেই বেশিরভাগ সময়। তারপরে দাদা একেবারে তারপর চাকরি, আনন্দবাজারের চাকরি ছেড়ে অন্যান্য পত্রিকা জয়েন করেন। এখন একদম স্বাধীনভাবে সাহিত্য চর্চায় রয়েছে। দারুণ। একটু খাওয়া দাওয়া করি আমরা। আরে হ্যাঁ, আবার বৈঠকে এসে খাবো না, এটা তো হতে পারে না। আবার বৈঠক আমার খুব প্রিয় একটা জয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার জন্য আছে, নামটা বলবে? পোলো পিকাত। পোলো মানে হচ্ছে চিকেন। ও আচ্ছা পোলো আচ্ছা, পিকাতে। পোলো পিকা তো ওলো সই হয়ে গেছে একদম। পোলো তুমি ওলো, ওলো তুমি পোলো, ওলো তুমি পোলো, পোলো তুমি ওলো। আচ্ছা, এটা আমাদের নতুন ডিশ, এবার পয়লা বৈশাখে আমরা শুরু করেছি। সবাই খেতে চলে আসুন ওলো সই বলে। তুমি পড়াশোনা কোথায় করেছো? বেলঘরিয়া মহাকালী গার্লস হাই স্কুল,
তারপর বাবার স্কুলটাতেই? বাবার স্কুলটা হচ্ছে শিশু নালন্দা। আচ্ছা, ওখানে যেটা ছোটবেলা, যেটা আমার জন্যই তৈরি হয়েছিল। আচ্ছা, তো সেই শিশু নালন্দা স্কুলে হচ্ছে প্রথম পড়াশুনো, তারপরে ছাত্রমঙ্গল, সেটাও বেলঘরিয়াতে, সেখানে 2 বছর, তারপরে মহাকালী গার্লস হাই স্কুলে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত। তারপরে অনার্স, ইংলিশ অনার্স, তারপরে মাস্টার্স, সেটা গান নিয়ে। সেটা কোথায় করলে? সেটা রবীন্দ্র ভারতীতে। আচ্ছা, গান নিয়ে, মানে রবীন্দ্রনাথের গানে চলে গেলে? হ্যাঁ, চলে গেলাম তখন। ওটাও মায়েরই একদম প্রত্যক্ষ, কারণ মাই তো আমাকে বলতে গেলে বড় করেছেন আমাদের দুজনকেই। কারণ আমার যখন 13 বছর বয়স আর দাদার 23, তখন বাবা চলে যান। আচ্ছা, তো ওয়ান ফাইন ইভিনিং আর কি। তো সেই চলে যাওয়াটার পর থেকে একেবারেই মায়ের একার লড়াই। মায়ের একার লড়াইটা শুধু বলবো না, কারণ মায়ের সঙ্গে আমাদের পরিবারে যারা তারা, এবং আমাদের বৃহত্তর পরিবার, মানে বাবার ছাত্রছাত্রী, সেই যে পরিবার, সেই গোটা পরিবারটাই কিন্তু আমাদের সঙ্গে আমাদেরকে সাহায্য করেছেন। কিন্তু কাণ্ডারি ছিলেন মা। বুদ্ধি করে ছেলে মেয়েদের পড়াশুনোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে শুধুমাত্র রোজগার নয়, সঠিক পথে। যেমন বাবার হঠাৎ চলে যাওয়ার পর দাদা তখন বিএ পাশ করেছে, তখন খুব সহজ একটা পথ ছিল যে কোনো একটা চাকরিতে দাদাকে ঢুকিয়ে দেওয়া। তার কিন্তু অফারও ছিল অফার মানে চেনা জানা লোকের মধ্যে থেকে, কিন্তু মা সেটা করেননি। মা সেটা বলেছিলেন যে ওই 10টা 5টা চাকরি তোমার জন্য নয়, তুমি ভালো লিখতে পারো, তুমি চেষ্টা করো কিছু লেখালেখি করার। সেখান থেকে মানে মা বুঝতেন তোমাদের, মানে অর্ধেক বাচ্চাদের তো মা বাবা বুঝতেই পারেন না যে তারা কি চায়। এই রিস্কটা নেওয়া, মানে বুঝতে পারছিস কি ধরনের রিস্ক। হঠাৎ করে একটা মেয়ে, তার 44 বছর বয়স, তার হাজব্যান্ড চলে গেছেন, আমার বাবা মাত্র 54 বছর বয়সে মারা গেছিলেন। সেই জায়গা থেকে সে শান্ত হয়ে তার ছেলে মেয়েকে সঠিক পথে পরিচালিত করলো। তাদের যে জায়গা, তাদের জায়গাগুলো দিতে গেল। এটা মানে একটা মানে অসম্ভব ট্যালেন্টেড এবং অসম্ভব স্থির বুদ্ধি, ধৈর্য, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। দাদা যখন আনন্দবাজারে কাজ শুরু করলো, তখন তো পরিস্থিতিটা আলাদা ছিল, মানে সাংবাদিকতার ক্ষেত্রটা তখন একদম অন্যরকম ছিল। তখন তো এই অনলাইনের যুগ নয়, তখন মানে খুবই পরিশ্রম করতো। মানে দাদা একদম সকালে বেরিয়ে যেত, রাত্রিবেলা ফিরতো, আর গল্পের ঝুড়ি নিয়ে ফিরতো। আমরা বসে থাকতাম সেই গল্প শুনবো বলে। সেইভাবে আস্তে আস্তে দাদার কাজের সঙ্গে আমাদের পরিচয়। এবং ওই আনন্দবাজার, সেটাকে ঘিরে যে সব মানুষজন, তখন একেবারে সেই তাবর মানুষ রয়েছেন, তাদের সঙ্গেও আমি করেছি ছোটবেলায়। তাদের কাছে গিয়ে দাদা হয়তো কোনো কারণে আমাকে নিয়ে গেছে, আমি হয়তো বসে আছি। এমনও হয়েছে আর দাদা আমাকে আনন্দবাজারের লাইব্রেরিতে শক্তিদার ওখানে পাঠিয়ে দিয়েছে, ওখানে বসে আমি এইটা ওইটা সেইটা বই পড়ছি, এরকমও হয়েছে। তো এই যে মায়ের কথা বলছিলাম, যে সঠিক পথে ছেলে মেয়েদের পরিচালনা করা কোনো গাইডেন্স ছাড়া। তোমাকেও নিশ্চয়ই বলেনি যে তুমি রবীন্দ্র ভারতীতে না গিয়ে গান না নিয়ে পড়ে অন্য না কিছু নিয়ে পড়ো? না, কারণ আমি কিন্তু চাইনি গান নিয়ে পড়তে। আচ্ছা, আমি চাইনি, আমি ভেবেছিলাম যে জেনারেল লাইনে পড়বো। কিন্তু মা বলেছিলেন যে এইটা, দাদা যেহেতু বাবার লেখালেখির জায়গাটা ধরলো, মা চেয়েছিল আমি গানটা, যেহেতু আমার গানটা আমার একটা সহজাত, ওই পাখির মতো বললাম, পাখি যেরকম গান গায় আমিও সেরকম গান গাই, ওরকম ছিল। যেহেতু মা চায়নি আমি কখনো গানটা থেকে সরে যাই, কারণ দাদার যে কাজ ছিল সেই কাজে, দাদা যদিও ভীষণ ভালো একজন গায়ক ছিল, সুবিনয় রায়ের কাছে বাবা চলে যাওয়ার পর সুবিনয় দার কাছে শিখেছেন, কিন্তু দাদা গানটাকে পার্সু করতে পারেনি। সেটা নিয়ে মায়ের দুঃখ ছিল যে দাদা পার্সু করতে পারেনি। তো সেই কারণে আমার উপর পুরোটা একদম দৃষ্টিটা ছিল। এবং মা বলেছিল তুমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছো, কিন্তু ইংরেজি সাহিত্য তুমি সারা জীবন পড়তে পারবে, কিন্তু গানের টেকনিক, ডিটেলস তোমাকে জানতে হবে। তুমি যদি সিঙ্গার হতে চাও, সেই ডিটেলস টেকনিকটা জানার জন্য তোমাকে একটা প্রপার সিলেবাসের মধ্যে ঢোকা দরকার। সেই জন্য একরকম জোর করেই কিন্তু মা রবীন্দ্রভারতীতে আমাকে পাঠায়। তো কি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি পড়ি, সেখানে আবার ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। ভাগ্যিস, মানে মা বলেছিলেন এবং তোমার সঠিক পথটা দেখো, এটাই কথা হচ্ছে, সঠিক পথ ধরিয়ে দেওয়ার মতো
দূরদর্শিতা সব বাবা মায়ের তো থাকে না, না একদমই থাকে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে প্রচুর ছেলে মেয়ের আর আজও বিশ্বাস যে জানি যে মেয়ে বা ছেলে এদিকে গেলে উন্নতি হবে বা নিজের ভালো লাগবে সেটা থেকে। হ্যাঁ, এবং নিজের ভালো লাগবে, সেখানে নিজের ভালো লাগা বা অর্থ উপার্জন অনেক পরে হবে কিন্তু, কারণ খুব ধৈর্যের পথ সেইটার মানে কম পরিশ্রমে কোনো একটা অর্থ উপার্জনের পথে ঠেলে দেওয়ার কোনো চেষ্টা মা করেনি। আমরা চেয়েছি, মা আমাদেরকে করতে দেয়নি। তারপরে ডক্টরেটটা কি করে হলো? সেখানেও আবার মা, কারণ নেট আমি যেহেতু ওই গোল্ড মেডেলিস্ট হয়ে গেলাম, মানে ভালো রেজাল্ট করে ফেললাম, সেটাও বুঝতে পারিনি যে করব। কারণ আমি আমাকে ফোন করেছে, মানে সেটার খবরও মজার, দেখ আমাকে ফোন করেছে একজন, উপালি রেজাল্ট বেরিয়েছে জানিস এমের। বললাম তাই, বল বল কি হয়েছে, কে ফার্স্ট হয়েছে, তুই ফার্স্ট হয়েছিস? মানে যে ফার্স্ট হয় জেনারেলি সেই ফোন করেছে, তুই ফার্স্ট হয়েছিস? বলে না রে আমি ফার্স্ট হইনি। বলে তুই ফার্স্ট হসনি? বলে হ্যাঁ, যে ফার্স্ট হয়েছে তার থেকে আমার 22 নাম্বার কম। বললাম 22 না, কে রে? তখন বলছে রোল নাম্বার 55। বললাম তাই, রোল নাম্বার 55? কে বলতো রোল নাম্বার 55? বলে আমরা কেউ বুঝতে পারছি না রোল নাম্বার 55 কে। বললাম হ্যাঁ হ্যাঁ, রোল নাম্বার 55 বলছিস, ঠিক বলছিস? বলে হ্যাঁ। ওটা তো আমার, মানে তখন খুব টিমিড হয়ে গেছি, মানে ও দুঃখ করে বলছে যে কে সিনেমার সেই সিকোয়েন্সটা বললে। হ্যাঁ, ওই যে বাবা যাচ্ছি আপনার মেয়েকে নিয়ে, হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, হ্যাঁ ওরকম ব্যাপারটা পুরো। তারপরে সেই রোল নাম্বার 50, আমি তো ফোন রেখে আবার নাচছি যে আমি ফার্স্ট হয়েছি বলে। তো এই হচ্ছে আমি মানে পড়ুয়া আর, বুঝতে পারলি? তারপরে যেহেতু ওরকম ভালো রেজাল্ট হয়ে গেল, তার পরবর্তী পদক্ষেপ তো ডক্টরেট করা বা ইত্যাদি। সেইখানেও আমার বিদ্রোহ, করেছি এমএ হয়ে গেছে, আর কেন করতে হবে, কারণ তখন নেট করতে হবে, নেটের জন্য প্রভূত পড়াশুনো করতে হবে, এবং প্রচুর ওই আইকিউ জিকে ওইসবও রয়েছে, প্রচুর কিছু টেস্ট। কারণ ফার্স্ট পেপারটাই বোধহয় ওইগুলো, তারপর সেকেন্ড পেপারে হচ্ছে সাবজেক্ট আসে এরকম। তো কে করবে ওই সমস্ত রিজনিং, হ্যানা টানা, লজিক, এই সমস্ত কঠিন সব ব্যাপার। খুব আমার আপত্তি। মায়ের সঙ্গে আমার রীতিমতো ঝগড়া, মা রীতিমতো অনশন করে আমাকে নেটে স্টার্ট করিয়েছিল, মানে অনশন করে মা স্টার্ট করিয়েছিল যে এটা তোমাকে করতেই হবে। তখন আমি দল করেছি, তখন আমি বিরাট মানে কিসের দল? গানের দল ব্যান্ড করেছি, তার নাম ছিল দল ছুট। মানে ওই একটা প্রোগ্রামেই ছুট হয়ে গেছিল, একটাই অনুষ্ঠান করেছিলাম আমরা, সেটা করেই দল ছুট নামটা একদম মানে প্রপার সুন্দর নাম ছিল। তো সেই দল ছুট হয়ে গেল। তারপর তখন আমি যে মানে তখন গান করব, মানে একদম তখন বিরাট বিপ্লবী, বিশ্ব পরিবর্তন করে ফেলবো গানের মাধ্যমে। তো মা বলেছিল করবে, তুমি সব করবে, আগে তুমি একটু পড়াশুনো করো বলে সেই নেট দিলাম। নেট দিয়ে আমি জানি আমি ফেল করেছি, মানে আমি শিওর, মানে একদম, যার জন্য আমি কলকাতা ইউনিভার্সিটি যে লিস্ট বেরোয় সেটা দেখতেই যাইনি। 6 মাস পরে, মানে এগুলো গল্প কথাই লাগে কিন্তু যারা জানে তারা জানে এটা সত্যি। 6 মাস পরে আমার বাস্তুত দাদা অবন দাস, সে আমাকে ফোন করে বলছে যে ওদের বাড়িতে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া ছিল, তো একটা সার্টিফিকেট এসছে তোর নামে, একটু দেখতো এটা কি ব্যাপার। ও জেনেই বলছে, দুষ্টুমি করে বলছে আর কি, যে উপালি চট্টোপাধ্যায় হ্যাজ বিন সিলেক্টেড এক নেটের কম করে পুরোটা পড়ছে। তখন আমি বলছি দাঁড়া আরেকবার পর, আবার সেই এক গল্প। ও তখন আবার পড়ছে, এলাম অবন্ধা আমি তো নেট পাস করে গেছি। বলে তাই তো মনে হচ্ছে। এবার আমি ফোনটা রেখে আমার যে টিচার, যার কাছে নেট পড়েছিলাম, তাকে ফোন করলাম। তিনি বললেন যে হ্যাঁ তুমি তো করেছো, আমি তো জানি। বললাম স্যার আপনি জানলেন, আমাকে বললেন না? বলে আমি তো ভাবছি যে তুই জেনে আমাকে বলতে আসিসনি, আমি তো অভিমান করে বসে আছি। তারপরে সেইটা মানে সেও একটা মজার আর কি। তো এই নেট হয়ে গেল। এরপর স্বাভাবিকভাবে এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে গবেষণা। তো এরপর কিন্তু আমি আর মানে এইটা নিয়ে আর ভাবিনি যে আমি করব কি করব না, এই ভাবনাটা তখন আর ভাবিনি। তখন আমি খুব সিরিয়াস হয়ে গেছিলাম যে না, এবার আমি এটা নিয়ে পড়াশুনো করব। আর গবেষণা ধর্মিতা কিন্তু একটা মনস্কতা, একটা মন। গবেষণা ধর্মিতা নিয়েই মানুষ জন্মায়। একটা ছোট বাচ্চাও কিন্তু গবেষণা ধর্মী মন হতে পারে। মানে আমার গবেষণা ধর্মী মনের একটা পরিচয় দেবো ছোট্টবেলাকার। বলো মানে একটুর জন্য সায়েন্টিস্ট হইনি, বুঝলি? আচ্ছা। কি বলে টাব জল, এক টাব জলের মধ্যে
তখন এরকম এত বড় শিশিতে সার্ফ পাওয়া যেত, পুরো সার্ফটা পুরোটা ঢেলেছি এবং পুরোটা আমার অনেক ছোট কিন্তু তখন আমি, মানে ধর 8-9 মাস বয়স এরকম হবে, ওরকম পুরোটা আমার ওই দৃশ্যটা মনে আছে যে আমি ঢালছি ঢেলে এমনি 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 করছি, ওই অবধি আমার মনে আছে। তারপর আমার আর মনে নেই। মা সারা পাড়াকে বিলি করেছিল ওই জল, কারণ কি একা মানুষ কত কাচবে। তো ওই এরকম ওরকম মানে একটুর জন্য বৈজ্ঞানিক না হয়ে আর কি গানের ইয়েতে চলে এসেছি। তো ওই গবেষণা ধর্মিতা কিন্তু বাচ্চাদের মধ্যে থাকে, কিছু কিছু বাচ্চাদের মধ্যে থাকে, কিছু কিছু বাচ্চাদের মধ্যে থাকে না। তো ওই মনস্কতাটা আমার ছিল। আচ্ছা, সেই জলে সাবান ঢালা। আর রবীন্দ্রনাথকে বেছে নিলে কেন? না, আমি তো রবীন্দ্রসঙ্গীত নিয়েই মাস্টার্সটা করেছি, আর বাড়িটা তো রবীন্দ্রনাথের, মানে বাবা তো রবীন্দ্রসঙ্গীত নিয়েই কাজ করেছেন। আচ্ছা, বাবা যদিও সব রকম গান করতেন, কিন্তু ওনার যেটা স্কুল গীতবাণী সেটা রবীন্দ্রনাথের গানেরই শিক্ষায়তন ছিল। আর সেখানে ক্লাসিক্যাল মিউজিকও শেখানো হতো, ধ্রুপদ শেখানো হতো, রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য যে যে ধরনের গান প্রয়োজন সেগুলো সবই শেখানো হতো। আর সেই কারণে রবীন্দ্রসঙ্গীতটা খুব রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রসঙ্গীতটা খুব ন্যাচারাল চয়েস। মানে আমাদের বাড়িতে কোনোদিন বিবিধ ভারতী চলেনি আর কি, মানে ওটা বারণ ছিল, মানে এরম ব্যাপারটা আর কি। খুব কট্টরপন্থী রবীন্দ্রনাথের বাড়ি, রবীন্দ্রনাথকে ঘিরে একটা বাড়ি যদি হয়, আচ্ছা, খুব কট্টরপন্থী আর কি। তো তারপর তো বাবা চলে গেলেন, যেটা বললাম, বাবা 13 বছর, আমার 13 বছর বয়সে চলে গেলেন। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু পরিবর্তনের হাত ধরে অনেক কিছু ঢুকলো। মানে আমি যখন প্রথম লোকসঙ্গীত গাই তখন মা একদম পছন্দ করেননি, তুমি কেন লোকসঙ্গীত গাইছো, গলাটা কিরকম অন্যরকম হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের জীবনে একটা ঘটনা বলি। রবীন্দ্রনাথ যখন ওই প্রথমবার বিলেত থেকে ফেরেন তখন সবাই বলছে রবির গলাটা কেমন যেন একটা আশ্চর্য রকমের নতুন রকমের হয়ে গেছে, কারণ ওখানে যে অপেরা সিঙ্গিং শিখেছে, তো এবার ওর গলা তো ওই রকম প্রয়োগ করছে গলা। তো এবার সবাই তখন ওই জীবন স্মৃতিতে আছে। তো আমার গান নিয়ে তখন সবাই বলতেন যে রবির গলাটা কেমন একটা বিশেষ রকম আশ্চর্য রকমের অদ্ভুত রকমের হয়ে গেছে। তো আমি যখন লোকসঙ্গীত শুরু করলাম তখন মার একদম অপছন্দ, যে রবীন্দ্রসঙ্গীতের গলাটা নষ্ট হয়ে যাবে, তুই লোকসঙ্গীত গাইছিস। আমার অনেকক্ষণ ধরে গান শুনতে ইচ্ছে করছে, তুমি কি গান শোনাবে একটা রবীন্দ্রনাথের গান? যে পথ সকল দেশ পারায় উদাস হয়ে যায় হারায়, সে পথ কাঙাল পরাণ, সে পথ কাঙাল পরাণ যেতে চায় কোন অচিন পুরে, দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে, দূরে কোথায়। বাহ, দারুণ দারুণ দারুণ। এবার তুমি আর তোমার রবীন্দ্রনাথ, তাকে নিয়ে তোমার চর্চা, তোমার রিসার্চ নিয়ে যদি কিছু বলো। আমরা যেখানে ছিলাম, মানে গানটার আগে যে জায়গাটা ছিলাম, সেটা হচ্ছে যে আমার মাস্টার্স হয়ে গেল, তারপর আমি ডক্টরেট নেট কোয়ালিফাই করলাম, তারপরে ডক্টরেট করা শুরু করলাম। এবং আমার সাবজেক্টটা যার কাছ থেকে পেয়েছিলাম তিনি হলেন গৌতম ঘোষ, যিনি রবীন্দ্র ভারতীতে যন্ত্রসঙ্গীত ডিপার্টমেন্টে অধ্যাপক ছিলেন আর কি। গৌতমদার সঙ্গে আমার খুব ছোটোবেলা থেকে আমার যোগাযোগ, সেটা দাদার সূত্রেই, কারণ দাদা যেহেতু নাটক করতো নান্দিপট গোষ্ঠীতে, এবং গৌতমদা নান্দিপটের প্রচুর নাটকে মিউজিক করেছিলেন, তো সেই সূত্রেই গৌতমদার সঙ্গে যোগাযোগ। গৌতমদা আমাকে অনেক ছোটো থেকেই চেনেন।
তো গৌতমদার কাছে গেলাম যে আমি কি সাবজেক্ট নিয়ে করতে পারি, কাজ করতে পারি। তো গৌতমদা বলল আমার বহুদিনের একটা ইচ্ছা ছিল যে রবীন্দ্রনাথের গানের সুরবিন্যাস, মানে ধর যদি সহজ করে বলি টেকনিক্যালিটিস, সুরের যে টেকনিক্যালিটিস সেইটা নিয়ে কেউ কাজ করুক। কারণ গৌতমদাকে ওই কাজটা খুব ভাবাতো যে রবীন্দ্রনাথের গানের সুর কি করে উনি দিয়েছেন, সুর কি করে প্রয়োগ করেছেন, এবং সুরের যে যে চেঞ্জেস, যে রাগ মানেননি, কেন মানেননি, কেন রাগের ক্ষেত্রে উনি ডিভিয়েট করেছেন রাগটাকে, কোন জায়গা থেকে কোন কথাকে কিভাবে এক্সপ্রেস করেছেন, এইটা নিয়ে গৌতমদার একটা নিজের ভাবনার জায়গা ছিল। তো বলেছিল কেউ যদি এই কাজটা করতে পারে আমার খুব ভালো লাগবে, তুই কর। এবার গৌতমদা যেহেতু যন্ত্রসঙ্গীত ডিপার্টমেন্টের ছিলেন সেহেতু ডিরেক্টলি আমার গাইড হতে পারেন না অফিসিয়াল কারণে। আমার গাইড ছিলেন লীলাশ্রীদি, তিনি আমার খুব প্রিয় একজন মানুষ। লীলাশ্রী বসু আমাদের রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টের পড়াতেন এবং খুব কঠিন একটা বিষয় পড়াতেন, অ্যাস্থেটিক্স। তো লীলাশ্রীদির কাছে গেলাম, লীলাশ্রীদি বলল ঠিক আছে। লীলাশ্রীদি নিচে একজন সেতারিয়া ছিলেন, তো সেই কারণে উনি আরও বেশি এই রাগদারি এই বিষয়গুলো সম্পর্কে ওনার জ্ঞান ছিল, গভীর জ্ঞান ছিল। তো ওই লীলাশ্রীদি এবং গৌতমদা আনঅফিসিয়ালি, কিন্তু গৌতমদার ভাবনার বা গৌতমদার ইচ্ছার সাবজেক্টই কিন্তু আমি করেছি, তাই গৌতমদার নামটা আমাকে আগেই করতে হবে। তো গৌতমদা এবং লীলাশ্রীদির গাইডেন্সে আমি আমার এই কাজটা করলাম। এই কাজটা ছিল তো রবীন্দ্রনাথের সব গান নিয়েই, যত গান উনি লিখেছেন সব গানকে পর্যালোচনা করে সেই গানগুলো সুরের ক্ষেত্রে কোনো প্যাটার্ন খুঁজে বার করা। মানে যেটা ধর বিশ্ব সাহিত্যের ইতিহাসে, বিশ্ব সাহিত্যের চর্চার ক্ষেত্রে হয় যে কোনো লেখকের লেখনীর বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্যটা কিভাবে, কোন জায়গায়, কেন, কোন কারণে, কিভাবে চেঞ্জ হয়, সেই কাজটা কিন্তু বিশ্ব সাহিত্যের আঙিনায় অনেক হয়েছে। কিন্তু গানের ক্ষেত্রে, রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে এই কাজটা খুব নতুন ছিল। রবীন্দ্রনাথের গানের ভাবের জায়গা নিয়ে অনেক কাজ হয়েছে, অনেক রকম কাজ হয়েছে। আমার কাজটা ছিল একদম প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা গান নিয়ে তার সুরের পর্যালোচনা করা এবং সুরের পর্যালোচনার মাধ্যমে কোনো প্যাটার্ন বেরিয়ে আসছে কিনা। একটু বোঝাও প্যাটার্নটা কি, মানে ধর আমার কাছে তো সাবজেক্টটা পুরো অন্য, মানে আমি সহজ করে মজার করে বলছি। হ্যাঁ, কন্ডেম করছে, ছি ছি, স্বরলিপি ছি, এরকম যদি আমি বলি তো ছি এর একটা সুর আছে। তুমি গান নিয়ে বলো না, রবীন্দ্রনাথ না সুর আছে তো, ছি এর একটা সুর আছে। তো এই সুরটাকে কিভাবে ধরা যাচ্ছে, ছি ছি কুৎসিত কুরূপসে, ছি ছি কুৎসিত কুরূপসে, হেন বঙ্কিম ভুরু যুগ নাহি তার, হেন উজ্জ্বল কজ্জ্বল আঁখি তারা, ছি ছি কুৎসিত কুরূপসে। এই যে ছি ছি, এই যে থ্রোটা, এটা ছিচিক্কার। এই ছিছির যে সুরটা, এই সুরটা যদি নিচের দিকে হতো বা ছিছি এটা যদি হতো বা ছি, তাহলে কিন্তু ছিয়ের যে একটা ঘৃণার বিষয়টা কিন্তু আসতো না, বিষয়। ওকে ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ছি, নষ্ট হবে যে দই সে কথা জানো নাকি, ওকে ছুঁয়ো না ছি। এই যে থ্রোটা, এই ছিটা, এইটা গানে কিভাবে এলো বুঝতে পারছিস? মানে এই যে এইটাই হচ্ছে আমার জায়গাটা, মানে আমার কাজে, আমার কাজ এই যে যেটা বললাম যে একটা যেভাবে আমি কথাটা থ্রো করছি ঠিক সেভাবেই সুরটাকে উনি থ্রো করছেন। আচ্ছা, ছি 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 মানে সা ওরিয়েন্টেড থাকছে, কিন্তু মানে একটা ছিচিক্কার দিচ্ছি, উপরের যে তার সপ্তকের সায়ের যেখান থেকে শুরু হচ্ছে সেই সাকে কেন্দ্র করে এই ছিটা থাকছে। এবার এটাকে যদি প্যাটার্ন বলা যেতে পারে তাহলে এটা একটা প্যাটার্ন। আগামী দিনের কোনো যখন সুরকার তারা যখন এই তাদের গানে ছিকে প্রয়োগ করবে তারা ছি বলতে পারে, ছি এটা বলবে না, ছি বলবে না, তাহলে সেটা ছি হবে না, তার মানেটা আলাদা হবে। ধর আমি খুব ভালোবেসে বলছি ছি মামনি এই কাজ করে, একটা বাচ্চাকে বলছি তখন বলবো ছি তুই যাস নেও ঘরে, তখন হয়তো আলাদা করে এইভাবে তখন আদর করে বলবো। এই যে কোন শব্দের কোন ওজন হবে, কোন শব্দ কেন, মানে শব্দের জন্য সুর,
প্রত্যেকটা শব্দের ভাবের জন্য সুর। উনি বলে গেছেন, আমি জয় জয়ন্তীর নিমক খাই নাই, মানে জয় জয়ন্তী একটা রাগ, বিখ্যাত রাগ, আমি জয় জয়ন্তীর নিমক খাই না মানে নুন খাই নাই, আমি সুরের ভাবের নুন খাইয়াছি। আমি ভাবের, মানুষের সুরটা কিসের, সুর কেন, সুর কোথা থেকে এলো, যদি আমরা অনেক পিছনে যাই, আমরা যদি নৃতত্ত্বের আঙিনায় নিয়ে যাই, তাহলে সুর কোথা থেকে এলো, সুর কখন এলো? সুর এলো দূরের মানুষকে ডাকার জন্য। দূরের মানুষকে যখন আমি ডাকছি, একটা আদিম মানুষ যখন ডাকছে আ, হয়তো তাকে ডাকছে, অনেক দূরে রয়েছে, পাহাড়ের অনেক উপরে রয়েছে বা নিচে রয়েছে, তাকে সে ডাকছে। এই যে আস্তে আস্তে, মানে কোন জায়গা থেকে, এই যে আমাদের সংস্কৃততে ছিল উদাত্ত অনুদাত্ত স্বরিত, মানে ডা 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 ডা, উদাত্ত অনুদাত্ত স্বরিত। এই যে একটা কাছের কথা, একটা দূরের কথা, একটা মাঝের কথা, এইভাবেই তো একটু 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 করে এক একটা স্বর এসছে। সারে গামা পা ধা নি সা, সা নি দা পা মা গা রে সা, সা নি দা পা। এই যে স্বরগুলো, এই যে স্বরের স্থানগুলো, সেই স্বরের স্থানগুলো কিন্তু একটা লোক তৈরি করেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে, হাজার হাজার শতাব্দী ধরে মুনি ঋষিরা তৈরি করেছেন। প্রথম আদিম মানুষ হয়তো একটা, ওই যেটা বললাম একটা, ওটা বার করলো, এবার দেখলো ওই ওটার সঙ্গে দেখছে যে ময়ূরের সুরের মিল, ময়ূর তো ওইটাতে ডাকছে। আচ্ছা, একটা শতাব্দী লেগে গেল ময়ূরের ডাক আর ওই আমার ডাক, আমার গলার ডাক ওইটার সঙ্গে মেলাতে। বুঝতে পারছিস তো? তুই তোর মেয়েকে যখন আদর করে বলছিস, তখন তোর ভাষা কি থাকছে? তখন তোর, হয়তো আমি একটা গান করেছিলাম সুর দিয়ে, সেটা ওর এখনো মনে আছে, কুটুলি পুটুলি পু, কুটুলি পুটুলি পু 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 পু, মানে এটা যে কি খুশি হতো বললেই, একগাল হাসি কর দিয়ে, মানে এটা আমি, আচ্ছা আমার জীবনের প্রথম, আচ্ছা আজকে আবার বৈঠকের আমাদের এই আড্ডায় আমার জীবনের প্রথম সুরারোপিত এবং রচিত গানটি আমি গাইব। হ্যাঁ, দারুণ ব্যাপার। সেইটি হলো, আমার একটি বেড়াল ছিল, তার নাম ছিল, তার নাম যেটা ছিল সেইটা দিয়ে সেই গানটা, তুলু তুলু তার নাম ছিল। আর তার সঙ্গে যত প্রকার অত্যাচার করা যায় তত প্রকার অত্যাচার আমি করেছি। সত্যজিৎ রায় বলেছিলেন না যে শিশুরা একটুখানি নির্মম হয়, নিষ্ঠুর হয়, তো ওই তার লেজের মধ্যে গাডার বেঁধে দেওয়া, তার কানে গাডার বেঁধে দেওয়া, আবার একটু পরে খুলে নেওয়া, সেই আমার সব থেকে প্রাণের সম্পত্তি ছিল, তুলু তুলু। তো আমার জীবনের প্রথম সুরারোপিত গান, কানটা নীলি কানটা নীলি, তুলু 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 তুলু। তোর এরকম, তোর গানটা শুনে মনে পড়লো যে আমার প্রথম জীবনের সুরারোপিত এবং রচিত গানটা। মিউজিক ডিরেক্টর, স্টোরি রাইটার সব বোধহয় আমার মেয়েই বানিয়ে দিল, সব গান গাও, সুর দাও, তাই তো হয় যে যে আমাদের যে ঘুম পাড়ানি যে গানগুলো, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি তাইশো, খাট নাই পালং নাই, না 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 না, চোখের পাতায় বসো, না না চোখের পাতায় বসো, এই যে নিদ্রালি না 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 না, দুলুনি ব্যাপারটাই না 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 না, এই সুরের চলনে হাজার হাজার গান হয়েছে। পৃথিবীর সমস্ত পাহাড়ি অঞ্চলের একই রকম সুরের স্ট্রাকচার, সেখানে যেমন পেন্টাটনিক সুর, মানে পাঁচটা, মানে যেহেতু পাহাড়ি অঞ্চলের মানুষ, তাদের নাগাল্যান্ডে একটা শো হয় হর্নবিল ফেস্টিভ্যাল, সেখানে যে এই যে তুমি ও ও ও, মানে এই জিনিসটা অত সুর থাকবে না তো, অতটা থাকবে না, ও ও ও ও, মানে কম নোটস থাকবে। একদম একদম একদম। পাহাড়ি যে গানগুলো, পাহাড়ি যারা উপজাতির যারা গায়ক গায়িকা, তা আজ পর্যন্ত তাদের কিন্তু পেন্টাটনিক স্কেল, মানে কি না ডা 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 ডা, সাঁওতালি গান ধর তুই যত আছে, ডা 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 ডা, সাল তলে বেলা ডুবিলো দিদি লিলো, সাল তলে বেলা ডুবিলো,
বসন্ত বহিল সখী কুকিলা ডাকিল রে, সারে মামা পাপা পা পা ধা ধা পা মারে মা গা রে সা, কম নোট। তারপর ধর না আন্ডি টুকুই দিপিল কাতে যে বাবা হার ডা 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 পাপা মা পা পাপা মা পা পা মা রে সা রে মা রে সা, কম নোট। এটা কোন ভাষার গান? সাঁওতালি। সাঁওতালি। সাঁওতালি ভাষার গান। বাহ। তো এই যে এই জিওগ্রাফিক যে জায়গা, সেই জায়গা অনুযায়ী কিন্তু স্বর বদলে যায়, স্বরের বাড়া কমা, কোথায় বাড়ছে কোথায় কমছে সব কিছু নির্ভর করে। আর রবীন্দ্রনাথ সেইগুলোকে নিয়ে তার সঠিক রকমভাবে তার প্রয়োগ করা। এবং আমাদের বাংলার জন্য কি দরকার, যখন উনি টপ্পা নিচ্ছেন, টপ্পার যে শরিমিয়ার টপ্পা, সেখানে খুব সূক্ষ্ম কাজ, খুব খুব কুইক টান, সেই কুইক টানটাকে দেখলেন যে বাংলায় কিন্তু সেই কুইক টানটা মানাচ্ছে না। সেটা কে প্রথম দেখলেন? নিধুবাবু দেখলেন। নিধুবাবু বলছেন যখন নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশীয় ভাষা মিটে কি আশা, এটা হচ্ছে তো। কিন্তু পাঞ্জাবের শরিমিয়া তখন ওটা অনেক স্পিডি, ও মিয়া বেজানে ওয়ালে, খুব কুইক। আমাকে একটু রেয়াজ করে আসতে হতো যদি এটা গাইতে হতো। এবার রবীন্দ্রনাথে যখন এলো তখন সেটা আরো মোলায়েম হয়ে গেল। দূরে কোথায়, দূরে 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 কোথায়, এই পুরো যে ভাসিয়ে দিল, মনে হলো দূরেই চলে গেল, দূরে দূরে। তারপর মন দূরে, আমার মন বেড়ায় যে, মন বেড়ায়, মানে একটা বেড়াচ্ছে যে ঘুরে, পুরো যে ঘুরে ঘুরে। এই যে কথা অনুযায়ী কিন্তু পুরো ছবি এক একটা, একদম। আর শুনলে মনে হয় যে একটা ছবি আঁকছে পুরো, একদম। কৃষ্ণকলি আমি দাঁড়িয়ে বলি তো পুরোটাই ছবি, এগুলো ছবি গান, এগুলোর মানে এটা মানে ঠিক একটা এরকম করে একদমই। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। ব্যস্ততা পুরো একদম চারিদিকে, শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। এবার কি? আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক কান পেতে শুনছে, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, হরিণ চোখ, পুরো হরিণের মতোই সুরটা, দেখেছি তার কালো হরিণ মাপা, একটা মিড় ইউজ করা হয়েছে ওই হরিণ চোখের যে হরিণী নয়নটাকে আঁকার জন্য একটা মিড় ইউজ করা হলো। তো এটা একদম কথার গান, রবীন্দ্রনাথের গান যে কোনো কম্পোজারের জন্য একদম মানে কি বলবো, আরে যেটাকে বলতো তোর ওই সহায়িকা, মানে যেটাতে অ্যান্সারগুলো আগে থেকে থাকতো। তো রবীন্দ্রনাথের গানগুলো ইটসেলফ আগামী দিনের কম্পোজারদের কাছে কিন্তু একটা সহায়িকা পত্র। মানে আমি একটা সুরকে কিভাবে লাগালে সেই কথাটা, মানে সুরকে ধারণ করে আছে কে, কথা, সেই কথাটা সুন্দরভাবে লাগবে, সেটা কিন্তু রবীন্দ্রনাথের গান যদি ফলো করা যায় তাহলে বোঝা যাবে। সেইটা নিয়েই আমার কাজ। দারুণ, মানে এত ভালো লাগলো ব্যাপারটা। আর যখন এই যে সুর বদলে দিচ্ছে এখন যে নতুন রিমিক্স স্টাইলে, সেগুলো ভালো লাগে। সেটা দেখ, সেটা যে করছে আমার কাজের, যেমন ধর কাজের প্রয়োজন, আমার একটা ধর কোনো ফিল্ম এলো বা কোনো কাজ এলো যেখানে এমন একটা চরিত্রকে দেখাতে হবে যে বদলে দিয়ে গান করে, তখন তো আমাকে সেটা একটা মিউজিক ডিরেক্টর হিসেবে করতে হবে, তখন আমার কোনো উপায় থাকবে না, আমার একটা চরিত্রকে দাঁড় করাতে হবে, তাই না? তখন আমাকে করতে হবে। কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে কোনো গান করতে যাই,
সেক্ষেত্রে আমি এটাতে বিশ্বাস করি না। আমি মনে করব আমি নিজে তৈরি করব, মানে আমি অন্যের কম্পোজিশনকে ভাঙবো না, নষ্ট করব না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এবার যে যেটা যত মত তত পথ। এবার মিউজিক ডিরেকশনে আসি তোমার, যে তুমি অ্যাজ আ মিউজিক ডিরেক্টর কবে থেকে নিজেকে ইন্ট্রোডিউস করলে, মানে এই হঠাৎ করে এইখান থেকে ওইখানে একটা রিসার্চ করতে করতে? হ্যাঁ, আমার রিসার্চটা যখন শেষ হলো, মানে আমি যখন জমা দিলাম আর কি আমার পিএইচডি পেপারটা, 5 বছর লাগলো। তো 1800টা গান নিয়ে আমি কাজ করেছিলাম, যার ফলে মানে খুব হিউজ ছিল কাজটা। এবং আমার আজও মনে হয় যখন আমি এইটা দেখি, তখন আমার মনে হয় যে অনেক কিছু ইনকমপ্লিট রয়ে গেছে। মানে আমার লিখেছেন ভাবছি, তাই এটা আমি লিখেছি? তুমি লিখেছো ওটা? কে রে এতক্ষণ? আই এম সরি, এটা তো আমার গবেষণাপত্র, এটা আমার। আমি তো নিচটা দেখিনি, একটু দেখাই বইটা। এটা মানে এটা গবেষণাপত্র ইটসেলফটা আর কি। ভাবা যায় 5 কেজি ওজন, কিন্তু একটু একটু খুলে দেখতে চাই আমি। দেখ না, অবশ্যই দেখ, পড়ে না যায় কিছু। না না, পড়বে না, ধরে আছি আমি। কতগুলো গান লিখেছেন? 2232, মানে 2000 2500 মতো একটা ধরা যায়। কারণ অনেক গান না ওনাদের সমবায় তৈরি করেছিল। সমবায় মানে কি, রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ এবং অক্ষয় কুমার এরা মিলে কিন্তু অনেক গান তৈরি করেছিলেন। অনেক গান রবীন্দ্রনাথের বলে রয়েছে, যেটা অ্যাকচুয়ালি হয়তো দেখা গেল খোঁজ করে আমরা বার করেছি যে জ্যোতিরিন্দ্রনাথের সুরের কিছু সেখানে আছে। তো এই সমবায় যেটা, মানে সবাই মিলে গান তৈরি করার যে ব্যাপারটা একটা গ্রুপ হিসাবে, সেটা কিন্তু অনেক রয়েছে আর কি। তো তাই জন্য ঠিক এক্স্যাক্ট সংখ্যাটা আমি বলবো না, মানে এক্স্যাক্ট সংখ্যাটা তো গীতবিতান খুঁজলেই পাওয়া যাবে, কিন্তু আমার যেটা নিজের মনে হয় সেটা এক্স্যাক্ট সংখ্যাটা ওরকম নয়, তার থেকে হয়তো একটু বেশি কমই হবে। আর গান ধর রাগ প্রায় 93টা রাগ নিয়ে উনি কাজ করেছেন, মানে ওনার গানে 93টা গান রাগ এসছে। এমন এমন রাগ এসছে যেই রাগটা আজ আর পাওয়া যায় না, সে কি গো, আজ আর সেটা ব্যবহৃত, একদম অবসলিট হয়ে গেছে, আজ আর সেই রাগটা পাওয়া যায় না। এই রবীন্দ্রনাথের গানের জন্য কিন্তু সেই রাগটা রয়ে গেল, রাগ গ্রুপটা রয়ে গেল। যেমন একটা বলো। যেমন ধর অহং রাগ, দেখলাম আমি এক্ষুনি অহংটা দিয়ে শুরু হয়েছে। অহং রাগের গান এখন অহং রাগটাই কেউ গায় না, মানে নেই আর, ওটা খুঁজেই পাওয়া যায় না। অনেক কষ্টে আমি বহু পুরনো একটা বই থেকে অহং রাগের মানে যেটা আরোহণ অবরোহণ ইত্যাদি সব কিছু খুঁজে বার করেছি। তো অহং রাগের উপর যে গানটা আছে, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সপিছে বিধবা বালা, একটু বার করি, একটু হেল্প করতে হবে আমাকে, বইটা একটুখানি ইয়ে করতে হচ্ছে। এই যে রাগ অহং, আমি একটুখানি পড়বো কি, একটু জাস্ট একটুখানি এক্সেপ্ট করবো। রবীন্দ্রনাথের সমগ্র সুরসৃষ্টির মধ্যে সংখ্যার বিচারে একটি অথবা দুটি গান যে সমস্ত রাগে বাঁধা, তার মধ্যে অহং অন্যতম। বাল্মীকি প্রতিভা এবং কালমৃগয়া দুটি গীত নাটকেই চল চল ভাই গানটি রয়েছে, যার রাগ নির্দেশে অহং রাগের নাম পাওয়া যায়। গানটিতে সুরের চলনটি হলো গা পা গা রে সা নি সা পা সা 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 রে সা নি সা রে, সা নি সা গা রে গা পা গা রে সা নি সা পা মা পা সা নি সা সা দা পা গা রে সা নি সা রে। এই গানের যে সুরের চলন, যে গানটা বললাম চল চল ভাই, তার সুরের চলনটা একটু ইমন ভূপালী জাতীয়। আরেকটা গান খুব বিখ্যাত, সেটা হচ্ছে জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ। এই গানটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা প্রথম গান রবীন্দ্রনাথের লেখা। এটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথের সরোজিনী নাটকের জন্য জ্যোতিরিন্দ্রনাথ বলেছিলেন যে একটা জায়গায় এসে আমরা আটকেছি, যেটা এই যে এখানে আমি পড়ছি একটু, হ্যাঁ তাহলে ভাল লাগবে। নরেন্দ্রনাথ দত্ত সম্পাদিত সঙ্গীত কল্পতরু গ্রন্থের সঙ্গীত সংগ্রহ অংশেও, নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দ, অংশেও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের রচনা বলে দেখরে জগৎ মিলিয়ে নয়ন গানটি সংগৃহীত, যেটিতে আসলে জল জল চিতা গানটিরই সঞ্চারী অংশ থেকে লিখে মাঝখানে স্থায়ীতে আসা হয়েছে। কিন্তু জ্যোতিরিন্দ্রনাথের সাক্ষ্যেই আমরা জানতে পারি তাঁর সরোজিনী নাটকের শেষ দৃশ্যে বালক রবীন্দ্রনাথের এই গানটি লিখে যোগ করার বিষয়টি। রবীন্দ্রনাথ না জ্যোতিরিন্দ্রনাথ গানটির রচয়িতা কে, এই কূটতর্কে না গিয়ে এই গানটিতেও আমরা অহং রাগের রূপটি পাচ্ছি, যেটা চল চল ভাই গানটি রূপের সঙ্গে একেবারেই এক।
জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সুপিবে বিধবা বালা, এই সুরটা। তো এই জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণটা রবীন্দ্রনাথের প্রথম লেখা গান হিসাবে পাওয়া যায়। আর সুরটা ওই যে বললাম একটা সমবায়, সুরটার এইটা হয়তো একটু, এই ফার্স্ট লাইনটা হয়তো এরকম করছেন, এই লাইন দ্বিতীয় লাইনটা হয়তো এরকম আরেকজন করছেন, পিয়ানোতে বসে সেটা নিয়ে তৈরি করা হচ্ছে, যার ফলে গানটা এক্স্যাক্টলি কার সুর সেটা হয়তো যতীন্দ্রনাথের নামেই গেছে, কিন্তু আসলে দেখা যাবে দ্বিতীয় লাইন ওনার সুর, তৃতীয় লাইন ওনার সুর। তাই জন্য আমি সমবায় কথাটা উল্লেখ করলাম, তাই জন্য আমি সংখ্যাটা বললাম না। রবীন্দ্রনাথের গানের কতটা সংখ্যা, কত এই সংখ্যা নিয়ে অনেক তর্কাতর্কি আছে, কিন্তু আমি বিশ্বাস করি এই সংখ্যা তর্কের মধ্যে না জড়ানোই ভালো, ওই কূট তর্কে না যাওয়াই ভালো। এই এক একটা রাগের যে রূপ রয়ে গেছে এক একটা গানে, এটাই আমাদের পাওয়ার আর কি। মানে হ্যাঁ, যেটা কিন্তু আর কোথাও নেই, যে আশা ভৈরবী কোথাও নেই, আর কোথাও পাওয়া যায় না, এই রাগটা কেউ গায় না। তো এরকম অনেক অনেক রাগ আছে যেগুলোর একটা দুটো গান মাত্র এখানে রয়ে গেছে রবীন্দ্রনাথের গানে, যার আর কোনো জুড়ি নেই, রাগটা অবসলিট হয়ে গেছে। তো এরকম মানে এরকম ধরনের অনেক কথা এই আমার বইটাতে আছে, এবং অনেক তথ্য আছে, এবং ওই যেটা বললাম যে মিক্সচারটা কিভাবে হচ্ছে, কোন কোন রাগের, উনি বিশেষ বিশেষ কিছু রাগ ওনার খুব বিশেষ পছন্দ ছিল, যেটা হচ্ছে ভৈরবী। রবীন্দ্রনাথকে ইন্দিরা দেবী চৌধুরানী বলেছেন ভৈরবী সিদ্ধ, বেহাগ সিদ্ধ। মানে ভৈরবীর উপর রবীন্দ্রনাথের যে গানগুলো, সেগুলোতে এত রকম চেঞ্জেস এবং এত অসাধারণ তার চলনের বৈচিত্র্য, যেন মনে হয় উনি ভৈরবী সিদ্ধ, এবং বেহাগের ক্ষেত্রেও তাই বলা হয়। তো এরকম একটু আগে আমরা আলোচনা করছিলাম না, ছিছি কুচ্ছিত কুরু বসে, এই যে ওটা কিন্তু বেহাগ আশ্রিত। মানে বেহাগ রাগকে কিভাবে ভাঙছেন, কেউ চিনতে পারবে যেটা একটা বেহাগের গান? মনে হবে একটা নাটকের গান। এই যে ধর এলেম নতুন দেশে তোরা, তুইও নিশ্চয়ই মানে নাচ করেছিস, সেটা কাশের দেশের গান। এলেম নতুন দেশে, এলেম নতুন রেগা রেপা, এই যে রেগা রেপা, এই জিগজ্যাগ 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 চলন সারাক্ষণ রয়েছে। তলায় গেল ভগ্ন তরি কুলে এলেম ভেসে, নাড়া ডাডা এলেম নতুন, নাড়া ডাডা ডাডা ডাডা, এই সব সময় জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ। মানে নতুন দেশে এলে কি হয়, আমরা এরকম তাকাই, এরকম তাকাই, এরকম তাকাই, এরকম তাকাই। আমরা কি এরকম করে তাকিয়ে থাকি, ধ্যান করি না, কিন্তু আমরা একবার এটা দেখছি, একবার এটা দেখি, এই দেখ ওটা, এই দেখ ওটা। এই যে আমাদের জিগজ্যাগ, যে আমাদের চোখের চলন, সেই অনুযায়ী গানটা বাঁধা। সাইকোলজি কি সুন্দর, মানে হিউম্যান সাইকোলজিকে কিভাবে ধরা। হ্যাঁ, ভয় কি দেখাচ্ছ, তার দেশের গান। মানে বলতে শুরু করলে এর আর শেষ নেই আর কি, না কোনো শেষ নেই। এবং আমি কোথায় কি আছে শেষে জানতে চাই না, এবং আমি শেষ করতেও চাই না। আমি আমার জীবনটা এই খোঁজেই রাখতে, এই যে বললাম না, আমি হয়ে গেছে এটা, আমি একটা গবেষণাপত্র হয়ে গেছে, আমি ডক্টরেট উপাধি প্রাপ্ত হয়েছি, কিন্তু আমি মনেই করি না যে আমার কাজ শেষ হয়েছে। আমার কাজটা কিন্তু অনগোয়িং, চলছে। মানে জীবনের শেষ দিন পর্যন্ত আমি নতুন হয়তো সূত্র বা নতুন কিছু, এমন কিছু দেখব যেটা দেখে অবাক হয়ে যাবো, আরে এটা তো আগে দেখিনি। মানে আমি জানি যে রবীন্দ্রনাথের মধ্যে সেই রসদ আছে, যে উনি আমাদের চিরকাল নতুনভাবে চিরকালীনভাবে অবাক করে যাবেন। বাঙালির বাইরে, মানে অবাঙালি যাই হোক, ভারতের বাইরে সবাইকে খাদ্য থেকে, রসদ থেকে যত আছে সব জোগান দিয়ে যাবে। কবে থেকে সেই একটা গল্প ছিল, একটা মানে মজার কথা, সেই একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে যে শেক্সপিয়ার কে জানো, ইংল্যান্ডের কোনো বাচ্চাকে। তখন বলছে হ্যাঁ, ইয়েস, হি ইউজ টু রাইট আওয়ার ড্রামা। তো মানে সামার ভ্যাকেশনে আমাদের ড্রামাগুলো লিখে দেয়, তো ওই তো লিখে দেয়। মানে ও জানে না শেক্সপিয়ার কে, আমাদের ড্রামাগুলো লিখে দেয় যে তার নামই তো শেক্সপিয়ার। তো আমাদের সিরিয়ালের গান যে লিখে দেয়, সেই তার নামই তো রবীন্দ্রনাথ।
একদমই তাই। বা আমরা অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে যে গানটা লিখে দিয়েছিল ওই লোকটা তো রবীন্দ্রনাথ। মানে ব্যাপারটা একটা শিশুর কাছে তো রবীন্দ্রনাথের কোনো আলাদা অবয়ব নেই, কে রবীন্দ্রনাথ, কে নজরুল, কে দ্বিজেন্দ্রলাল। সে হয়তো বলবো তো আমাদের যে গান লিখে দেয়, আমাদের নাচের গানটা যে লিখে দিয়েছিল সে রবীন্দ্রনাথ। এবার তোমার কাজের কথায় যাই, এবার একটু মিউজিক ডিরেকশন বা শুরুটা কিভাবে করলে? শুরুটা এই গল্পটা প্রচুরবার সব জায়গায় বলেছি, ছোট্ট করে বলি। ওই পিএইচডি শেষ করার পর আমি তখন বসেই আছি, কিছু করার নেই। তখনও রবীন্দ্রভারতীতে আমি জয়েন করিনি। রবীন্দ্রভারতীতে আমি পড়িয়েছি প্রায় 7 বছর গেস্ট লেকচারার হিসাবে, তো তখনও জয়েন করিনি রবীন্দ্রভারতীতে। তখন আমি উর্দু শিখছিলাম। আচ্ছা, আমি প্রপার 2 বছর উর্দু শিখেছি, যে লাভস কি করে আরো বেটার করব, কি করে আরো বুঝবো, যে গালিবের কবিতা, গালিবের নজম কি করে বুঝবো, সেইগুলো মানে ওই কাব্য মিষ্টি একটা মানে কাব্য বোঝার জন্যই আর কি আমি উর্দুটা শিখেছিলাম। এবং আমি যে টিচার পেয়েছিলাম আমার, তিনিও খুব অসাধারণ পাণ্ডিত্য সম্পন্ন একজন মানুষ, কিন্তু একেবারেই আমার বয়সী, সমবয়সী ছিলাম আমরা। উনিও খুব সুন্দর বোঝাতেন এবং আমি অনেকগুলো অনুবাদও করেছিলাম গালিবের, ফয়েজ আহমদ ফয়েজের কিছু তার অনুবাদও করেছিলাম। অনুবাদ না, ভাবানুবাদ করেছিলাম এবং সেটা গাইতামও, কিন্তু আজকে বলিস না, আমার কাছে নেই কিছু, আমার কথা মনে থাকে না। তো সেই তখন চলছে। তখন হঠাৎ করেই রবি ওঝার কাছে একটা ওয়ার্কশপের জন্য যাওয়া, লেখার ওয়ার্কশপের জন্য যাওয়া। সেখান থেকে উনি আমার সম্পর্কে জানতে পারেন যে আমি গান গাই, এবং হঠাৎ করে উনি বলেছিলেন যে একটা তখন বউ কথা কও সিরিয়ালের পিছনকার কাজ চলছে, মানে প্রি প্রোডাকশনের কাজ চলছে। তো উনি বলেছিলেন যে তুমি এটার মানে হঠাৎ করেই একদিন এসে বললেন চ্যানেল মিটিং থেকে যে তুমি এটা টাইটেলটা করতে পারবে? তো আমি বললাম পারবো। বললো 8 ঘন্টা সময় দিলাম তোমাকে। তারপর আমি নিচে গেলাম, নিচে গিয়ে গাড়িতে বসে গানটা তৈরি করলাম। গানটা তৈরি করে মুখে মুখে তৈরি করে স্যারকে 8 ঘন্টা পর শোনালাম। স্যার বললো ইয়ে হুই না বাত। তারপর বললো তুমি কি এটা স্ক্র্যাচ একটা মোটামুটি তৈরি করে দিতে পারবে আমাকে? বললাম স্যার কবে? বলে কবে না, আজ 4 ঘন্টা তোমাকে টাইম দিচ্ছি। তখন 2টো বাজে। তো 6টা নাগাদ আমি স্যারকে ফোন করেছিলাম স্টুডিও থেকে যে স্যার এবার আসতে পারেন আপনি। এর মধ্যে আমি সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম, মানে স্টুডিও থেকে, প্রোগ্রামার থেকে। মানে আমি আজকে বুঝতে পারি না এটা কী করে হয়েছিল, মানে এখন আমার কাছে আশ্চর্য মনে হয়, কিন্তু এটা হয়ে গেছিলো। তো বউ কথা কওয়ের গানটা কোথায় পাবো মনের মানুষ, দিল দরিয়ার মোকামরে, জীবন নদীরে পারোপার হৃদকমলের মানিক রে, এবং লিখে হচ্ছে সুরও দিয়ে সব, হ্যাঁ, এবং অ্যারেঞ্জ, হ্যাঁ টোটাল, হ্যাঁ গেয়েও ছিলাম। তো তারপর ওইটার পর থেকে সবাই জানলো আমার। মিউজিক ডিরেক্টর মহিলা কি ইন্ডাস্ট্রিতে আছে? আমার তো মিউজিক ডিরেক্টর মহিলা আছেন, আছে কেউ কেউ এখন দেখা যায়, এবং অনেক যারা গান করছে তারা অনেকে সুর দিচ্ছে। কিন্তু যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু খুব একটা যে ছিল আমি বলবো না, মানে সেই সময়টা আমি ঠিক মানে ওই নিতা সেন, অসীমা মুখোপাধ্যায়ের পর হয়তো কেউ কেউ ছিলেন। আমার সব খবর তো আমাদের কাছে আসে না রে, সব কিছু তো আর লোকে জানতে পারে না, সুতরাং ওরকম দাবি করে বলে দিলাম যে নেই, এটা আমি বিশ্বাস করি না। তুমি যখন কাজ করছো মোটামুটি তখন ইন্ডাস্ট্রিতে নেই এটুকু বলতে পারবো, কিন্তু কেউ কাজ করছেন কিনা, কেউ গান লিখছেন কিনা, কেউ কিছু করছেন কিনা সেটা বলতে পারবো না। কম্পোজার নিশ্চয়ই থাকবেন, কারণ একটা কথা, ক্লাসিক্যাল মিউজিকে কিন্তু যারা ক্লাসিক্যাল গান করেন তারা ঠুমরি, দাদরা, ভজন কম্পোজ করেই থাকেন, গায়িকারা। তো তাদেরকে কেন আমি মিউজিক ডিরেক্টর বলবো না? না, কিন্তু তাদেরকে ইন্ডাস্ট্রিতে একটা কিছু প্রডিউস করা, হ্যাঁ, সেইটা একটা আলাদা জিনিস। সেইটা যার কম্পোজিশনটা আলাদা, আর প্রডিউসার হিসাবে কাজ করাটা, মিউজিক প্রডিউসার হিসাবে কাজ করাটা সেটা আলাদা। সেটার মধ্যে অনেক টেকনিক্যালিটিস পড়ে। আমি একটা ক্লাসিক্যাল আর্টিস্ট, আমি একটা 3টে লাইনের একটা দাদরা খুঁজে পেলাম বহু প্রাচীন, যেটার কোনো সুর পাচ্ছি না, সেটাকে আমি আবার একটা রাগে সেটাকে আমি নিবদ্ধ করলাম, গাইলাম, একটা তারানা পেলাম খুঁজে, সেইটা কোনো সুর নেই, সেখানটা নিবদ্ধ করলাম, গাইলাম, এটা আমার জায়গা। কিন্তু যখনই আমি সেটা স্টুডিওতে ফেলে, যখন সেটা 5 জন মিউজিশিয়ানকে নিয়ে আমি প্রডিউস করব, তখন কিন্তু সেটা একটা প্রোডাকশন হবে। তো এই যারা করেছেন এরকম প্রোডাকশন, তারা অবশ্যই মিউজিক প্রডিউসার। কিন্তু আমি এই কথাটা বলবো না আমি একা, তখন খুব একটা দেখিনি, এখন অনেকেই করছেন, বম্বেতেও অনেকেই আছেন। কিন্তু
সংখ্যাটা কিন্তু দেখার মতো কম, সেটাই খুবই চোখে পড়ার মতো কম, এবং ডিরেক্টোরিয়াল কাজে মেয়েদের উপস্থিতি চোখে পড়ার মতো কম। মানে সিরিয়ালের কাজে লেখালেখির কাজটা মেয়েরা সিংহভাগ নিয়ে নিয়েছে বলতে গেলে, বলা যেতে পারে মেয়েরা ডমিনেট করছে, কিন্তু ডিরেক্টোরিয়াল কাজে কিন্তু খুব কম মেয়ে আছে। ডিরেকশনের জগতে একটা মেয়েকে দেখা, সেটা ফিল্ম হোক, সেটা গানের জগতে হোক, একটা কয়ার পরিচালনার ক্ষেত্রে রুমাদি করে গেছেন কয়ার পরিচালনা, কিন্তু মনে আছে কিনা জানিস না, কয়ারটাকে পরিচালনা করতেন একজন ভদ্রলোক দাঁড়িয়ে পাশে, যিনি কয়ারটাকে পরিচালনা করতেন, রুমাদি মেন গাইতেন, মানে কয়ারটাকে যিনি কন্ডাক্ট করতেন। তো কন্ডাক্টর হিসাবে মেয়েদের, কন্ডাক্টর হিসাবে বা ডিরেক্টর হিসাবে মেয়েদের উপস্থিতি কিন্তু কম। সেটার আমি কারণটা ঠিক জানি না, কারণ আমার তো কাজ করতে কোনো অসুবিধা হয়নি ভাই, আমি তো কাজটা করতে আমি কোনো তথাকথিত কোনো হার্ডলস, কোনো বাধার সম্মুখীন হইনি, আমি তো করতে পেরেছি। আজকে যেসব মেয়েরা ফিল্ম বা সিরিয়াল বা ডকুমেন্টারি বা বিভিন্ন কাজে ডিরেক্টোরিয়াল কাজ করছে, তাদেরও তো অসুবিধে হচ্ছে না। তাহলে অসুবিধাটা কোথায়? এই অসুবিধাটা কি কোথাও সমাজের? মেয়েরা কি কোনো জায়গাটায় ভাবতে ভয় পাচ্ছে যে আমি গায়িকা হতে পারি, আমি নায়িকা হতে পারি, আমি পাঠিকা হতে পারি, মানে সব কিছু হতে পারি, পাঠ করতে পারি, কিন্তু আমি ডিরেকশন দিয়ে একটা জিনিস দাঁড় করাতে পারবো না? অথচ স্কুলে স্কুলে কিন্তু দেখা যাচ্ছে, গানের স্কুল, নাচের স্কুলে দেখা যাচ্ছে মেয়েরাই ডিরেক্টর, মেয়েরাই কিন্তু ডিরেক্টোরিয়াল কাজ করছে। তাহলে তারা কেন পারবে না? তারা কিন্তু করছে, এটা এমন নয় যেটা হচ্ছে না। আমরা হয়তো নামটা আলাদা দিচ্ছি। স্কুলে স্কুলে যে টিচাররা কাজ করাচ্ছেন, গান করাচ্ছেন, একটা প্রোগ্রাম তৈরি করাচ্ছেন, তারা কি ডিরেক্টোরিয়াল কাজটা করছেন না? তারা কিন্তু করছেন, কিন্তু তারা জানেন না যে তাদের ভিতর কোয়ালিটিটা যেটা, সেটা ডিরেক্টোরিয়াল কোয়ালিটি, সেটাকে নিয়ে আরেকটু এগোনো যেতে পারে। এটা একটা চেতনার জায়গা, যে চেতনাটা আমাদের সবার মধ্যে থেকে আস্তে আস্তে উঠে আসতে হবে, মানে একটা সামগ্রিকভাবে উঠে আসতে হবে। যে কারণে আমি মানে ভীষণভাবে চাই যে মানে আমাকে ঘিরে থাকা যে মেয়ে, যারা যে সিঙ্গাররা থাকে, তারা প্রচুর মানুষই কিন্তু নিজের মুখে নিজের কথা বলতে খারাপ লাগে, কিন্তু আমার একটা অনুপ্রেরণা তাদের কাজ করেছে, তাদের মানে আমি একটা তাদের কাছে মানে একটা বিষয়, যে উপালিদি যখন পারছে আমিও পারবো, এইটা কারুর কাছে আমি হয়ে উঠতে পেরেছি। যে কারণে এটা আমার একটা ভালো লাগা, যে আমাকে দেখে কয়েকজন এগিয়ে আসুক না। একদমই তাই। তার চারজনও যদি এগিয়ে আসে, সেটা আমার প্রাপ্তি বলে আমার মনে হয়। এবং এতগুলো লোককে নিয়ে ম্যানেজ করে একটা কাজ করা মেয়েরাই পারে, একদম মাল্টিটাস্কিং। এবং মাল্টিটাস্কিং একটা সংসারে একটা মা, একটা দিদা, একটা ঠাকুমা যা করতো, 10-12টা বাচ্চা, তাদের আবার বিয়ে হলো, তাদের বাচ্চা কাচ্চা সব মিলিয়ে দেখা গেল 32 জন 50 জনের একটা সংসার। সেই সংসারে কাকে কোন ফুলে কোন দেবতা তুষ্ট, কে কোনটা খায়, চাকরকে কি দিতে হবে, চাকরের বউয়ের কি শরীর খারাপ হয়েছে, এভরিথিং কে করতো? বাড়ির যে বড় ঠাকুমা দিদিমা, তিনি তো করতেন। একদমই তাই। তাহলে সেই ডিরেক্টোরিয়াল কাজটা যদি মেয়েরা পারে যুগ যুগ ধরে, তাহলে আজকেও কেন মেয়েরা পারবে না ডিরেক্টোরিয়াল কাজগুলো করতে? আমি সমস্ত মেয়েদের বলবো, যারা এই পডকাস্টটা শুনছো, তাদেরকে বলবো যে এগিয়ে এসো, শুরু করো। পারবে তো অবশ্যই, কারণ এটা তোমরা পারো, অলরেডি পারো। আর কি করে হবে না ভেবে করতে থাকো, হয়ে যাবে। ক্রাফটার মানে একটা যে ক্রাফট, তুই জানিস যে ক্রাফটের একটা চর্চা দরকার। মানে একটা মিডিয়া ধরে বসে থাকবো না যে আমি এই স্কুলেই করাই, না আমি না স্কুলে যখন করাই আমি একটা চেষ্টা করি না একটা গান রেকর্ড করার, একটা গান রেকর্ড করে স্কুলের বাচ্চাদের নিয়ে চেষ্টা করি না। এই যে চেষ্টা, এইখান থেকেই তো আস্তে আস্তে কিছু চেষ্টা হতে পারে, কিছু তৈরি হতে পারে। তো মিডিয়াটাকে ধরে রেখো না। মানে আমার ক্ষেত্রেও আমি মিডিয়াকে ধরে রাখিনি, ছোট পর্দা বড় পর্দা বল, বা ওয়েব সিরিজ বল, কি নাটক বল, কি ডকুমেন্টারি বল, কি যে কোনো কিছু বল, আমি কিন্তু ওই মিডিয়ামটা কি আমার সেটা আমি ভাবিনি, আমি কাজ করে গেছি। তো সেই জায়গাটা থেকে তোমার সব থেকে কোন সিরিয়ালটা কাজ করতে ভালো লেগেছিল? আলাদা করে বলতে পারবো না, তবে যদি খুব স্পেশাল বলিস তাহলে পটল কুমার গানওয়ালা, ভূতু, এই দুটো। ভূতুটা কিন্তু আমি শুনতে চাই, কারণ ভূতুটা তুমি কি করে ভূতের গান তৈরি করলে। এই দুটো খুব প্রিয়
কেন এই দুটো খুব চ্যালেঞ্জিংও বটে। তার কারণ ধর তার আগে আমি করেছি আমার প্রথম বউ কথা কও করলাম, তারপর বেহুলা লিখেছি, গান গেয়েছি, একটা দুটো গান সেখানে পরিচালনাও করেছি, সুর করেছি, লিখেছি। তারপরে আরও কিছু সিরিয়াল চললো, তারপরে পটল কুমার গানওয়ালা মা দুর্গা করলাম কালার্সে, সেটা খুবই জনপ্রিয় হয়েছিল, সেটা লেখা সুর সবই আমার ছিল। তারপর পটল কুমার গানওয়ালায় যখন এলাম, মানে তার আগের যে কাজগুলো করেছি না, একটা রেফারেন্স ছিল কোনো না কোনো, যে এরকম হতে পারে গানটা। কিন্তু পটল কুমার গানওয়ালার ক্ষেত্রে কোনো রেফারেন্স পেলাম না, যে একটা গ্রামের বাচ্চা যার কোনো মিউজিক্যাল শিক্ষা নেই, সে পাখি দেখে গান গাইছে, সে আম্মাখা নিয়ে গান গাইছে, সে গরু নিয়ে গান গাইছে, রেফারেন্স ছিল না কোনো। ওই রেফারেন্সটা খুঁজে পাওয়া, ওটা একদম ওই মেয়েটার চরিত্রের ভিতরকার রেফারেন্সটা বার করা, ওইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং বিষয় ছিল। এবং তার সাউন্ডস্কেপটা কী হবে, পুরোটাই একটা চ্যালেঞ্জ ছিল। ভুতুর ক্ষেত্রে আবার নতুন চ্যালেঞ্জ হলো ভূতের গান। ভুতুর গানটা কিন্তু পুটুলির খুব পছন্দ, কি সুন্দর করে গায় গানটাকে, নাম আমার এখনো মনে আছে। হ্যাঁ, আর দেখে তো, ওইটা তো ইউটিউবে আসে মাঝে মাঝে, ওটা দেখে, গানটা পুরো মুখস্থ। ওইটা তো ভুতুতে ছিল ধর প্রায়, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা অনেকক্ষণ থেকে মনে মনে চাইছিলাম গো, থ্যাংক ইউ। ভুতুতে প্রায় 22টা-25টা গান ছিল। আর ভুতুর বেশ কয়েকটা গান তো খুবই বিখ্যাত, যেমন ধর ডিঙ্কা চিকা, নাম আমার ভুতু, তা না না তা না 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 তা না না তা না 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 তা না না তা না 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 না, যাচ্ছ কে পথ দিয়ে শুনছো, এটা খুব কিউট করে করে, আর এত মিষ্টি লাগে, এটা খুব ভালো লাগে শুনতে। হ্যাঁ, তো এই যে ভূতের, মানে এটা সত্যি একটা বিশাল বড় চ্যালেঞ্জ, যে একটা 5 বছরের বাচ্চার গলায়, সে তো আর রামপ্রসাদী সুরে অভ্যস্ত নয়, সে রবীন্দ্রসঙ্গীতেও অভ্যস্ত নয়, সে নজরুল গীতি শুনেও বড় হয়নি। একটা বাচ্চা 5 বছর, সে আবার মানুষও নয়, ভূত। তার সুর কি হতে পারে, বা তার কথার দিকটা শাহানা করেছিল। শাহানা এক্সেলেন্ট কথা লিখেছিল, শাহানারই পুরো ওইটা ইয়েটা লেখা, মানে কনসেপ্টটা পুরোটাই ওর সৃষ্টি। তো এবার এই গানগুলো যখন আমার কাছে এলো, আমার কাছে ফার্স্ট গান এসেছিল কিন্তু ডিঙ্কা চিকাটা প্রথম গান এসেছিল। বললাম যে এটা কিসের গান রে, তখন বললো তুই সুর কর না, তোরা তো জানতে হবে না। বল অ্যাটলিস্ট কিসের গান, তখন বললো এটা একটা ভূতের গান, 5 বছরের বাচ্চা ভূত। এই রে সর্বনাশ করেছে। তো আমার প্রথম যেটা ভূতুর জন্য করেছিলাম, এটা লেখাটা না রাখলে আমি ভুলে যাই। ঢিঙ্কা চিকা থাকবো না একা একা, বাড়ি আমার মোটেই ফাঁকা, থাকবে না তো আর, ঢিঙ্কা চিকা এই যে হুমটা, এটা পরবর্তীকালে চরিত্রে এনেছিল শাহানা। এরপর এই যে একটা গান, এবং সেই গানটা কথা, নতুন লোকের নতুন হাসি, এখন থেকেই ভালোবাসি, পাচ্ছে হাসি বাড়ছে খুশি, ভয় নেই তো আর, ভয় গেছে পগার পার, ভয় গেছে পগার পার, ঢিঙ্কা চিকা। বাচ্চাটাকে কি করে বোঝালে যে গানটা গিয়েছিল কে? গানটা গিয়েছিল শায়েরি। আর শায়েরিকে পছন্দ করেছিলাম অনেক বাচ্চা খুঁজতে খুঁজতে। শায়েরির গলাটা খুব অদ্ভুত ছিল, মানে ওর গলাটার মধ্যে না একটা বেশ রহস্য ভৌতিক একটা ভৌতিক টোন ছিল আর কি। যখন ছোট ছিল ঢিঙ্কা চিকা এবারটা গলা ছিল, তো ওই গলাটা খুব কাজে লেগেছিল আমার। আর খুব মিউজিক্যাল পরিবারের মেয়ে, এবং খুব ভালো তাল, ওর তালের সেন্সটা খুব সুন্দর। এবং এত ছোট, মানে আমার মাইক্রোফোনটা দাঁড় করাতে হয়েছিল আর কি, মানে সব থেকে লোয়েস্ট যে স্ট্যান্ড আর কি, সেখানে তার দাঁড় করাতে হয়েছিল। রিসেন্টও একটা কাজ করছি দুর্গামণি ও বাগমামা, তারও যে বাচ্চা, সে হচ্ছে মাইক্রোফোনের লোয়েস্ট জায়গাটা সে দাঁড়িয়ে আছে। রাসমণির জন্য ছোট রামকৃষ্ণ যখন গিয়েছিল 21, সেও একদম লোয়েস্ট। মানে এরকম বাচ্চারা প্রথম স্টুডিওতে পা দিয়েছে, এরকম অনেক বাচ্চাই আছে যে যারা আমার কাজে আর কি স্টুডিওতে প্রথম পা দিয়েছে। এটা আমার একটা
বিরাট পাওয়া। তো বাচ্চাদের সাথে কাজ করা কঠিন না? না কঠিন না, আমার কাছে কঠিন না, কারণ আমি বেসিক্যালি বড় খুব একটা হইনি, আমি তো ওই কাজকর্ম করেছি কিছু, কিন্তু বেসিক্যালি আমি খুব একটা বড় মানুষ নই। আচ্ছা, তো ওই বড়মি আমি অত পারি না, বুঝলি। মন থেকে তুমি একেবারে না, বড়মিটা নেই আমার, ওই নিজে কি করেছি তার ল্যাজ নিয়ে ঘোরা, তুই জিজ্ঞেস করছিস তাই, কিন্তু আমার সঙ্গে সারাদিন তুই গল্প কর, আড্ডা মার, আমি আমার কি কাজ করেছি সেটা আমি জীবনেও বলবো না। মানে পাশে যদি একটা লোক আমার সঙ্গে নতুন আলাপ হয় বাসে, আমি ঠিক তার মতো গল্প করতে করতে যাবো যে আমি কি করেছি, সেই ল্যাজটা বয়ে নিয়ে বেড়াচ্ছি, মানে আমার থেকে ল্যাজের ওজনটা বেশি। সে একটা গল্প ছিল না, বিখ্যাত গল্প, রামায়ণ হয়েছিল, যে হনুমান হয়েছিল, তার ল্যাজটা নিয়ে সে হুপ করে এসে এদিক পড়তো, আবার ল্যাজ নিয়ে হুপ করে ওদিক পড়তো, গ্রামে তো হই হই পড়ে গেল, হনুমান মানে রামায়ণ পালা একদম বিখ্যাত হয়ে গেল। এর পরের পালা নামছে হচ্ছে ওদের সিরাজউদ্দৌলা। এবার সিরাজউদ্দৌলাতে তো আর হনুমান নাই, এবার তাহলে কি হবে? এবার দর্শকরা তো খুবই, দর্শকদের চাহিদা যেটা হনুমান যদি থাকতো ভালো হতো। তো এবার সিরাজউদ্দৌলাতে ও কিছু একটা সেজেছে, তো যখন একদম শেষ মুহূর্তে তখন ও মঞ্চে অবতীর্ণ হলো বিরাট একটা ল্যাজ লাগিয়ে, হুপ করে দাড়ি ফাড়ি নিয়ে টুপি টুপি পরে হুপ করে সে অবতীর্ণ হলো, আর পাবলিক একদম হাততালি হাততালি হাততালি। তো এবার তাকে যে যাত্রার যে কর্ণধার আর কি, কিন্তু এই মারে কি সেই মারে, যে তুই এই চরিত্রে তুই ল্যাজ নিয়ে এসে পড়লি, বলে কর্তামশাই আমি তো ল্যাজের জন্যই আমার নাম, আমার তো চরিত্র, আমি কে, আমার তো ল্যাজের জন্যই আমার সব। মানে আমার কাছে যারা ছোট্ট বাচ্চারা শিখতে আসে তাদের কাছে কিন্তু আমি নানা কিছু শিখি। হ্যাঁ, মানে তাদের করতে যাচ্ছিলাম যে এই গান শেখাতে গিয়ে ধরো বলছে এটা এরম করে করো, বলছে না আমি এরম করে করবো না, আমি এরম করেই করবো, না সেইটা হয়তো বলছে না, কারণ ও জানছে যে আমি ওকে ওর ভালোর জন্যই ওকে বলছি, বা ওর যাতে ভালো প্রোডাকশনটা বের করতে পারে তাই জন্যই ওকে বলছি, সেটা হয়তো বলছে না। কিন্তু ক্লাস যখন হয় আমার কাছে, আমার তো জানিস উপালি চট্টোপাধ্যায় মিউজিক মানে ইউসিএম আমার প্রতিষ্ঠানের নাম, তো ইউসিএম এর বাচ্চাদের একটা বিরাট বড় সেকশন আছে, তো সেখানে একদম 4 বছর থেকে বাচ্চাকে আমি নিই। তো 4 বছরের বাচ্চা, সে তো তার খাতাটা লেখা হয় বটে, কিন্তু সে পড়তে পারে না, সে পুরোটাই মুখস্থ করে, এবং তাদের যে কথাবার্তা, তাদের যে নানা রকম আলোচনা নিজেদের মধ্যে, সেখান থেকে কিন্তু আমি বুঝতে পারি যে কোথায় যাচ্ছে বিষয়টা, মানে আজকালকার শিশুরা তারা কি চাইছে, তারা কি বলছে, আমি কিন্তু ওদের ভীষণ ফলো করি, ওরাই কিন্তু আমার শিক্ষক। এবার একটু রানী রাসমণির সেই গানগুলো, যেটা মানে খুবই ভালো গান ছিল। রাসমণিতে তো আমি ধর পটল কুমার গানওয়ালাতে আমি প্রায় 275টা গান প্রডিউস করেছিলাম, যার মধ্যে 240টা। কত দিনে করেছিলে 275টা গান? এটা ছিল তোর 2.5 বছর স্প্যান ছিল, 275টা গান ছিল। আর তোর এটার মানে পটল কুমার গানওয়ালা তো অনেক রকম গানই করেছিলাম, 240টা ছিল একদম মৌলিক, মানে পটল কুমার গানওয়ালার জন্যই লেখা, বাকিগুলো অন্যান্য গান ছিল। আর ভুতুর সবকটাই মৌলিক গান, একেবারেই পুরোপুরি মৌলিক। তারপর আরও বিভিন্ন, মানে ধর এখনো পর্যন্ত টিল ডেট, আজকে সকালবেলা আমি হিসেব করছিলাম, 59টা সিরিয়ালে আমি মিউজিক ডিরেকশন কাজ, মানে সব কিছু কাজ করেছি, আর একটা হলে 60 হবে। তো তো এই 59টা দুর্গা মামাকে, বাঘ মামাকে, এটা 59th। ওকে, এটা দুর্গামণি ও বাঘ মামা হচ্ছে 59th। হ্যাঁ, আমার পোস্টারটা খুব ভালো লেগেছে, দুর্গামণি বাঘ মামা, খুব মিষ্টি। হ্যাঁ, অনেকদিন পর একটা পোস্টার দেখে অনেকক্ষণ দেখলাম। হ্যাঁ, ওটার বাচ্চাটা, দুটো বাচ্চা, যে অভিনয় করছে, যে গান গাইছে, সে আমার ইউসিএম এর ছাত্রী, তার নাম আনমলিকা, সেটাও একটা মানে ভারী মিষ্টি, আর যে অভিনয় করছে সেও ভারী মিষ্টি, দুজনের খুব সুন্দর গলার ম্যাচিং হয়েছে। পটল কুমার গানওয়ালার ক্ষেত্রে তো 6 মাস 7 মাস 8 মাস পর্যন্ত লোকে জানতোই না যে ও গাইছে অ্যাকচুয়ালি না কোনো গায়িকা গাইছে, মানে এতটাই ওদের গলার মিল ছিল। তো সেটা পেয়েছিলাম, সেটা খুব লাক আমি বলবো। আর রানী রাসমণির মতো কাজ ধর, যেগুলো একটু খুবই গবেষণাধর্মী কাজ, সেগুলো অনেক করেছি, যেমন ধর দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা, রামপ্রসাদ, রানী রাসমণি 5 বছর ধরে চলেছে, ওম নমঃ শিবায়, তারপর মানে ধর মাইথোলজিক্যাল কাজ, পৌরাণিক কাজ, ঐতিহাসিক চরিত্র নিয়ে কাজ, নেতাজি, তারপর ধর্মীয় ঐতিহাসিক চরিত্র, জয় বাবা লোকনাথ, সব রকম কাজই কিন্তু করেছি। মানে প্রচুর একটা বড় স্প্যানে আমাকে টেলিভিশন কাজ করার সুযোগ দিয়েছে।
হিউজ, এবং সেটা আমি তো শুধু একা নই, আমার একটা টিম, আমার একটা হিউজ টিম আমার সঙ্গে কাজ করেছে, এবং খুব এক একটা সিরিয়াল এক এক রকম জার্নি। রানী রাসমণির জার্নিটা খুব অদ্ভুত, কারণ বাংলার যত রকম গান হয়, বাংলার যত রকম স্টাইলের গান, আখড়াই, হাফ আখড়াই, টপ্পা, তরজা, খেউর, খিস্তি, তারপরে তোর বাইজিদের গান, তারপরে তোর লোকসঙ্গীতের নানা রকম পালা কীর্তন, এত রকমের গানের একটা বিরাট একটা পক্ষী দলের গান, রূপচাঁদ পক্ষীর গান, যাত্রার গান, নানা রকম গান ছিল। তো একটা গান আমি মানে একদম অন্যরকম গান আর কি, রাসমণির যেগুলো সুরেলা গান সেগুলো তো মোটামুটি সবার অনেকেরই মনে আছে। তো একটা গান একটা ছিল, বিদ্যাসাগরের এগেনস্টে খেউর বেরিয়েছে, খেউরের দল বেরিয়েছে। তো এগেনস্টে খেউরের দল এরকম, বেদবার বিয়ে দিয়ে সাজা পাবে কে কে কে, বিদ্যে বোঝাই সাগর মশাই সে নয় তো কে কে কে, সাজা খানি হবে খাসা দেখবে সবাই চেয়ে, বিদ্যাসাগর পড়ে থাকবে চিররোগী হয়ে, বিদ্যাসাগর পড়ে থেকো চিররোগী হয়ে, বেঁধেছে যে দলাদলি লেগেছে যে গোল, বেদবার বিয়ে হবে বেজেছে যে ঢোল, কত বাদী প্রতিবাদী করে কত রব, ছেলে বুড়ো ছুঁড়ো আদি মেতেছে যে সব, বেদবার বিয়ে হবে কবে কে শুনেছে, তাইরে নাইরে না সবে মেতেই উঠেছে, সবে মেতেই উঠেছে। মানে একদল কোমরে বাঁধা সব বুড়োর দল, তারা বেরিয়েছে আর কি শহর কলকাতায় পরিক্রমা করতে করতে। মেলেচ্ছপনার আর নেই যে শেষ ভায়া, হিন্দু ধর্মের গেল গেল মান ইজ্জত কায়া, এঁটো কাটা খাবে নাকি গোটা দেশের মাগ, ওরে তোদের করেছে বলি হলি নাকি ছাগ, বিদ্যে বোঝাই সাগর মশাই আর তার চেলা ঢেলা, দেশের ছোঁড়ার মাথা খেয়ে করছে ছেলে খেলা, উৎসন্নে যাবে রে দেশ ধম্মা ধম্ম হবে শেষ, সিঁদুর মেখে বেদবারা ভর্তি করবে দেশ, আরে ছি ছি ছি, আরে ছো ছো ছো, আরে ছ্যা ছ্যা ছ্যা। এটা হচ্ছে বিদ্যাসাগরের এগেনস্টে খেউর। এবার রানী রাসমণি নামালেন বিদ্যাসাগরের প্রশস্তি গানের খেউর, খেউরের দল আরেকটা খেউরের দলকে নিযুক্ত করলেন যে তোমরা প্রশস্তি গাও। তারা কি বলছে, বেদবার বিয়ে দিয়ে রাজা হবে কে কে কে, বিদ্যাসাগর মশাই তিনি আর নয় তো কে, দেশের মেয়ে উঠল বেঁচে অভিশাপ ফেলে পিছে, শতকোটি প্রণাম তোমায় বিদ্যাসাগর হে, নারীর দুঃখ ঘোচালে থেকো চিরজীবী হয়ে, বেঁচে থেকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁধেছিল দলা দলি লেগেছিল গোল, বেদবার বিয়ের অমতে বেজেছিল ঢোল, ছিচিকার হলো কত ঢিঢি রাজ্য জুড়ে, সত্যের হলো জয় কলিকাতা নগরপুরে, বেদবার বিয়ে হবে কবে কে শুনেছে, দুঃখিনীরা আনন্দেতে মেতে উঠেছে গো মেতে উঠেছে, শতযুগের পরাধীনতা আর দিনহীন জীবন, গেল ঘুচে নারীদের নেই ধুকে ধুকে আর মরণ, দেশের মেয়ে উঠল বেঁচে অভিশাপ ফেলে পিছে, শতকোটি প্রণাম তোমায় বিদ্যাসাগর হে, নারীর দুঃখ ঘোচালে থেকো চিরজীবী হয়ে, বেঁচে থেকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে। এই বেঁচে থেকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে ফুলিয়ার তাঁতিরা তৈরি করেছিল শাড়ি, এই শব্দটা দিয়ে, এই লাইন দিয়ে। তো আমাকে চ্যানেল থেকে বলা হয়েছিল এই বেঁচে থেকো বিদ্যাসাগর চিরজীবী হয়েটা নিয়ে তুমি একটা গান লেখো, আর এটার এগেনস্টে একটা গান লেখো। এইটুকুই শুধু ক্লু দিয়েছিল, এইটুকুই ক্লু দিয়েছিল। তো এই যে মজা, এই যে নিজেকে আবিষ্কার করা যে পারবো কিনা, এক একটা কাজ আসে যখন তখন অবাক হই যে পারবো তো, তারপর আস্তে আস্তে দেখি কে একটা লিখছে আমার হয়ে, মানে হয়ে যাচ্ছে লেখাটা, করে যাচ্ছ রেগুলার। ওটা এটাই ক্রাফটের যে চর্চা, মানে আমার ক্রাফটের। দুদিন আগে আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা ইন্টারভিউ শুনছিলাম, ওনাকে বলা হচ্ছিল যে আপনি তো অনেক রকম বাংলা সিনেমা করেছেন, আপনি যেরকম রেড সিনেমা করেছেন, ইংরেজি ইন্টারভিউ, আপনি তো অনেক খুব সাধারণ যেগুলো বাজার চলতি কমার্শিয়াল সেগুলো সিনেমাগুলো করেছেন, যেগুলো করেছেন আপনার কখনো মনে হয়নি, অসুবিধা হয়নি? তো উনি বলছেন যে ইটস আ প্র্যাকটিস অফ মাই ক্রাফট।
আমার ক্রাফটটাকে আমি প্র্যাকটিস করছি, রোজ গিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো, রোজ গিয়ে লাইটিংটাকে বোঝা যে কোথা থেকে লাইট আসছে, আমার মুখের কোন অ্যাঙ্গেল হবে, আমার সহযোগী শিল্পীদের লাইট দেওয়া, তাদেরকে পজ দেওয়া, তাদেরকে কিউ দেওয়া, এই যে ক্রাফটটা, এটা রোজ পড়া, মুখস্থ করা, সেটা বলা, একটা বিজনেস করা হাতের, সেই হাতের বিজনেসের সঙ্গে আমি বলছি, কোথায় হাতের বিজনেসটা থামিয়ে আমি শুধু বলছি তুই আরও ভালো বুঝতে পারবি অ্যাজ অ্যান অ্যাক্টার। তো এই যে ক্রাফটের চর্চাটা, এটা আমাকে টেলিভিশন দিয়েছে, আমি কৃতজ্ঞ টেলিভিশনের কাছে, বাংলা টেলিভিশনের কাছে। এবং এটার জন্য যারা যেসব প্রডিউসাররা কাজ করেছেন, যেসব সৃজনশীল পরিচালক যারা, যেমন রবি ওঝা, শাহানা দত্ত, মিতালি ওঝা, তারপরে এরকম আরও অনেকে যারা করেছেন আর কি, তোর শিবাশিস দা ইয়েতে, তোর রানী রাসমণির ক্ষেত্রে কৃষাণু, প্রত্যেকের অনেক কার নাম বলবো, রাজেন্দ্র প্রসাদ দাস যে রাসমণির সিরিয়ালের ছিল, ভুতুর ছিল, তোর সৃজিত ছিল, এরকম অনেকে আছে যাদের কাছে আমি কৃতজ্ঞ যে এই গোটা বিষয়টা তো শুধুমাত্র আমি একটা গান লিখে দিলাম তা তো হবে না, এইটা মুখস্থ করে এইটা প্রপারলি সেইভাবে যে তারা যে ইমোট করছে, তারা যে ওইটাকে তুলে ধরছে, সেখানেও তো আমার গানটা পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না সেটা সেই অবধি তো পুরো টিম ওয়ার্ক না, এটা আমি যেরকম আমি একটা টিম ওয়ার্কে পৌঁছে দিলাম একটা জায়গায়, তারপর থেকে এটা ওই সেই কি জানো ব্যাটন রেস কি জানো হয় না, ব্যাটনই বলে তো, তো ওই যে একটা ব্যাটন একজনকে দিয়ে দেওয়া, তারপরের ব্যাটনটা দিয়ে দেওয়া, শেষ পর্যন্ত যেটা দেখছে দর্শকরা এডিটর টেবিলেতে লাস্ট যেটা দর্শক দেখছেন সেটা একটা অনেকটা বড় একটা প্রসেস, অনেক মানুষের খাটনি আর কি। তো তার মধ্যে একটা ছোট অঙ্গ হতে পেরে এটা আমি মানে কৃতজ্ঞ যে আমাকে এতটা গবেষণা করার, এতটা পড়াশুনো করার সুযোগ দিয়েছে এই টেলিভিশন। আর ছবিতে কি কাজ? ছবিতে কাজ করেছি খুব কম। ছবিতে করেছি আকাশ অংশত মেঘলা, এটার মিউজিক ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড সং সবটাই আমার। অচেনা উত্তম কুমারের উপর একটি বায়োপিক হয়েছিল, সেটারও মিউজিক ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড আমার। কৌশিক গাঙ্গুলির লক্ষ্মী ছেলে, তার যে টাইটেল সংটা সেইটা আমার করা, হার না মানার গান। তারপরে তোর ছবির ক্ষেত্রে বলবো কম, সেটা কেন কম আমি সেটা জানি না, আমার কাছে কোনো উত্তর নেই। তো এই যখন পাওয়ার তখন পাবো, যখন যা পাচ্ছি তখন সেটা 100 কি 1000% বলে যদি কিছু থাকে তাহলে সেটা দিয়ে করবো, এফর্টটা দেবো। হ্যাঁ, পার্থক্য একটা জায়গাতে হয়, ফিল্মের ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে, বেশি পাওয়া যায়, একটু বেশি। সিরিয়ালের ক্ষেত্রে আগের দিন রাত্রিবেলা দিচ্ছে, হয়তো পরের দিন সকালবেলা আমার ডেলিভারি। হ্যাঁ, মানে সিরিয়ালের ক্ষেত্রে মানে প্রেসিশনটা ইজ মানে ফোকাসটা এরকম, মানে এই মুহূর্তে যদি আমার কাছে একটা ফোন আসে কালকে গান লাগবে, তাহলে আমাকে একসঙ্গে অনেক কিছু করতে হবে। এই যে একটা মানে ম্যানেজারিয়াল লেভেল থেকে একটা পুরো জিনিসটাকে টোটাল প্রডিউস করা, মিউজিক থেকে সবকিছু, তার ইনস্ট্রুমেন্ট থেকে, তার গাওয়ানো থেকে, কাকে দিয়ে গাওয়াবো তাই থেকে, স্টুডিও থেকে, এভরিথিং। যদিও আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে মৃন্ময়ী, সেই আমার ম্যানেজার, সে সবটা সামলায়, কিন্তু এই যে গোটা কাজটা সিরিয়ালের ক্ষেত্রে খুব প্রেসিশন লাগে, বিজ্ঞাপনের ক্ষেত্রেও তাই, কিন্তু ফিল্মের ক্ষেত্রে একটু সময় পাওয়া যায়। আচ্ছা চলো তোমাকে একটু ঝটপট একটা আগুনে ঝাঁপ দিয়ে প্রশ্ন করি, এটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড আমাদের। ঝটপট আগুনে ঝাঁপ। এই রে কঠিন প্রশ্ন করিস না। কঠিন না, খুব মজার মানে ইন্টারেস্টিং। সবচেয়ে অপছন্দের হিন্দি ফিল্মের গান, যেটা জঘন্য লাগতো শুনলে? জঘন্য লাগতো কি বলতো, ওই পেন্ডি পো 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 মানে কি একটা গান আছে না, ওটা আমার মোটেই ভালো লাগে না, ওইটা ঠিক বুঝি না, ওটা ঠিক বুঝি না আমি, আমার ভালো লাগে না ওটা অপছন্দের গানটা, আমি ঠিক বলতেও পারবো না, মনে নেই আমার। গোবিন্দার একটা গান আছে পেন্ডি প প, বাট গোবিন্দাকে আমি খুব পছন্দ করি, গোবিন্দা কিন্তু খুব ভালো অ্যাক্টর, ফ্যান্টাস্টিক অ্যাক্টর, মানে ওই গানটা বোধহয় ওনার জন্য হিটটা করে গেছে। হ্যাঁ ওই ঠিক আছে, মানে নাচ সহ সবকিছু ঠিক আছে, কিন্তু গান হিসেবে আলাদা করে আমার অতটা ভালো লাগে না। ভালো না লাগার অনেক তালিকা আছে, বলতে পারবো না গুছিয়ে। ফিশ এন্ড চিপস নাকি কষা মাংস? ফিশ এন্ড চিপস, আমি ফিশ পারসন, তাই একদম। ওকে, কুকুর, বেড়াল, ছাগল? আবার বৈঠকের ফিশ এন্ড চিপস খুব ভালো হয়। থ্যাংক ইউ
কুকুর, বেড়াল, ছাগল, মুরগি, গরু, হাঁস, টিয়া পাখি, কোন পোষ্য সব থেকে বেশি পছন্দ? আমার তো সব পোষ্যই পছন্দ, যোগ করে নে কয়েকটা। বাঘ, সিংহ, এদেরকে পোষ্য করবে? হ্যাঁ, পান্ডা। আমি তো একটা খামার বাড়ি বানাবো, আশ্রম বানাবো, খামার বাড়ি বানাবো, তাতে আমি এইগুলো রাখবো সবকিছু। তাহলে বাঘ আর মুরগি, বেড়াল সবাই একসাথে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদেরকে সব আমি শিখিয়ে দেবো যে কেউ কাউকে খেও না বাবা, সবাই সুন্দরভাবে একে অপরের সঙ্গে খেলে ধুলে জীবন কাটাও, শিখিয়ে দেবো আমি। নেক্সট নেক্সট নেক্সট। বিশেষ সঙ্গীর সঙ্গে কোথায় বেড়াতে যেতে চাও? বিশেষ সঙ্গীর সঙ্গে কোথায় বেড়াতে যেতে চাই? কোথায়? টার্কি। টার্কি। খুব মন খারাপ হলে কি করো? আচ্ছা, টার্কিতে যে বেড়াতে যেতে চাই সেটা কিন্তু টার্কিশ একজন অ্যাক্টর আছে, তার সঙ্গে বেড়াতে যেতে পারলে সব থেকে খুশি হবো। তো ব্যাস, আবার কি বিশেষ সঙ্গী করে না? আমি ওকেই চাই, ওর টার্কিশ অ্যাক্টর আছে এঙ্গিন অ্যাকিউরেক, তার সঙ্গে আমি বেড়াতে যেতে চাই। বাহ, মনোবাসনা পূর্ণ হোক। খুব মন খারাপ হলে কি করো? মন খারাপ হলে কি করি? ঘুমিয়ে পড়ি রে। হ্যাঁ, এটা তো বেস্ট আইডিয়া। হ্যাঁ, মন খারাপ হলে আমি ঘুমিয়ে পড়ি। আমার যখন গান আসছে না, বাই চান্স আসছে না, কিছুতেই পারছি না, ঘুমিয়ে পড়লাম। আমার মানে জীবনে এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে যার কোনো উত্তর নেই, আমি ঘুমিয়ে পড়লাম। আমার খুব আনন্দ হয়েছে, আমি ঘুমিয়ে পড়লাম। আমার মানে পেট ব্যথা হচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম। মাথা ব্যথা হচ্ছে, ঘুমিয়ে পড়লাম। ঘুমটা হচ্ছে তোমার কাছে সলিউশন? ঘুম আমার সলিউশন। যেই ঘুমোলাম, মাথার ব্রেনের ওয়্যারগুলো গন্ডগোল এমনিতেই আছে, হালকা হালকা না, ভালোই আছে, তো ওয়্যারগুলো জুড়ে ফুড়ে গেল। জুড়ে গিয়ে ঘুম থেকে উঠলাম, দেখলাম ও গানের সুর একটা মনে পড়ে গেছে, মানে একটা নতুন গানের সুর চলে এলো। এটা সবাই জানে, মানে আমার বাড়ি যখন আমার মা ছিলেন তিনিও জানতেন, এখন মানে মৃন্ময়ী আর বাকি সবাই, তারা সবাই জানে যে মৃন্ময়ী বলে ম্যাম ঘুমিয়ে পড়ো, তুমি আসছে না, ও আসছে না, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। আমি দিব্যি ঘুমিয়ে, দরজা টরজা বন্ধ করে, তখন আর ঘরে কেউ প্রবেশ করতে পারবে না, কি না আমি ঘুমোচ্ছি, আমি ঘুমিয়ে পড়ি। আর মন খারাপ হলে আরেকটা, খুব বেশি মন খারাপ যদি হয়, গঙ্গার ধারে যাই। তাই? বাহ, এটা তো ভালো অপশন। হ্যাঁ, ভালো অপশন, কারণ জলের যে প্রবাহ, এখানে আবার একটুখানি চলে এলো দার্শনিক তত্ত্ব, যে জলের যে কনস্ট্যান্ট যে প্রবাহ, সেটার দিকে যদি তাকিয়ে থাকা যায় তাহলে ফিল করা যায় যে সব কিছুই বড় অনিত্য, মানে সবটাই বয়ে যাচ্ছে। যে কচুরিপানাটা ওইখানে ছিল, সেই কচুরিপানাটা ফ্লো করতে করতে চোখের বাইরে চলে গেল, মানে এদিক থেকে প্যান করে, ডান দিক থেকে প্যান করে এই বাদিকে চলে গেল, নেই আর। তো এই সব কিছুই জীবনের, যে জলটা কচুরিপানার সঙ্গে যে জলটা ছিল, সেই জলটাও তো আমার ট্রাভেল করে চলে গেছে। এই যে কিছুক্ষণ পরে ওই জলের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর মনে হয় যে না, আমার তো আর দুঃখটা নেই, দুঃখটা তো বয়ে চলে গেছে। বাহ, এইটা আমার একটা খুব জল বললে তো, এটা জল এবং জলের দিকে যদি তুই, জলের প্রবাহটার দিকে যদি তুই তাকিয়ে থাকিস, তুই মানে ওটা একটা ধ্যানের মতো, কোনো জব করতে হবে না, নাম জব করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ওই জলের প্রবাহের দিকে তাকিয়ে থাকলেই আস্তে আস্তে তুই দেখবি তোর সমস্ত ভাবনা, তোর সমস্ত চিন্তা ওই আস্তে আস্তে বয়ে যাচ্ছে, একটু পরে দেখবি শান্তি। চলো তোমার কিছু উপহার দিই এবার এখানে। আরে বাবা, তোমার জন্য দেজের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার, প্রতিক্ষণের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। আমি যে কি খুশি হচ্ছি ভাবতে পারবি না, আমার যে কত বই লিস্টে লেখা রয়েছে যে কিনবো। লাস্ত্রাদার তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। রাইভেল ফিটনেস তার তরফ থেকে আছে, এটা একটা জিম, সেখানে আছে 20% অন ইয়ারলির উপর ডিসকাউন্ট ভাউচার। আমি একদম মানে পুরো তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যাবো, করবো এটা। তারপর আমার তরফ থেকে আছে একটা 1000 টাকার কুপন। বাবা, আরেকটাও আছে, হ্যাঁ, এটা হচ্ছে অন্নপূর্ণা স্বাদিষ্টের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। কোটি কোটি জিনিস তোর ভিতর। হ্যাঁ, অনেকদিন খাবে এটা, ধরে অনেকদিন ধরে খাবো। থ্যাংক ইউ, সবাইকে দেবো। নাও, এবার তোমার গল্প শেষ হবে না, আরেকদিন আমরা রবীন্দ্রনাথকে নিয়ে তো আমাদের গল্প শেষ হবে না এমনিতেই, তুইও কথুকি আর আমিও বক্তিয়ার পুরো। তো আমরা একটু কবিতা তোমার লেখা এখানে আছে, বিষাদ সিন্ধুর তীর, যেখানে লাস্ত্রাদা, এখান থেকেই প্রকাশিত, সেটা লাস্ত্রাদা পাবলিকেশনের থেকে আমরা এটা প্রকাশ করেছিলাম, মানে আমি নই, সুমিতা দি। তুমি তোমার সবথেকে প্রিয় কবিতা কতদিনে লিখেছো? এই কবিতাগুলো কবে থেকে লেখা শুরু করেছিলে? কবিতা লেখা, গান লেখা সবই মোটামুটি আমার ওই লেখার যে ফ্লোটা, ওটা কিন্তু ওই 2009 থেকেই স্টার্ট। 2009 আমি টেলিভিশন শুরু করি,
2009 থেকে 2025 কত হয়, মানে মোটামুটি আমার 24-25 বছর যাচ্ছে এখন টেলিভিশনে। তোমার প্রিয় একটা কবিতা শুনবো, সেটা দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করবো, গান নয় কবিতা দিয়ে। আচ্ছা, শেষতম কবিতা, মানে এটা বিষাদ সিন্ধু তীরের শেষতম কবিতা। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে এখানে যারা পাঠক তারা যদি কেনে নেয় বইটা, দেখবেন এখানে কিছু ফটোগ্রাফস আছে আর কি। ফটোগ্রাফসের সঙ্গে আমরা এটা, সুমিতাদি বলেছিল যে কিছু একটা অন্য কিছু করলে হয় না, তো এই ফটোগ্রাফসগুলো দিয়েছিল জয়দীপ গুহ। জীবন নদী যদি তবে মৃত্যু মোহনা, এটা এই বিষাদ সিন্ধুতীর কাব্যগ্রন্থের শেষ কবিতা। পড়ি? একদম। যতক্ষণ মৃত্যু চিন্তা আছে মাটিতে আছি, যতক্ষণ মৃত্যু চিন্তা আছে মাটিতে আছি, সময় নেই থাকবে না জেনে ক্ষণিকে বাঁচি। সোনাদানা না জমিয়ে জমিয়ে রাখি কাঠ, সোনাদানা না জমিয়ে জমিয়ে রাখি কাঠ, চিতায় পূর্বে জীবন সঞ্চয় ধান জমি মাঠ। এ কোনো বিষণ্ণতা নয় ভুল কেউ বুঝো না, এ কোনো বিষণ্ণতা নয় ভুল কেউ বুঝো না, জীবন নামের প্রমোদ তরণী থামিয়ে রেখো না। আমার নামে রইবে না কিছু যতই চাও, আমার নামে রইবে না কিছু যতই চাও, শব্দ কিছু রয়ে যাবে বাকি উধাও। আবার জানাই এটা কোনো বিষণ্ণতা নয়, আবার জানাই এটা কোনো বিষণ্ণতা নয়, এ হলো কিছুটা বিরহ বাকিটা অপচয়। কিছু বছর, কিছু খেলা, কিছু কথা, উজ্জীবন কিছু বা মলিনতা। যা কিছু যাবে চলে চাইলেও থাকে না, যা কিছু যাবে চলে চাইলেও থাকে না, জীবন নদী যদি তবে মৃত্যু মোহনা। আর এখানে আমাদের এই অনুষ্ঠানে সমাপ্তি ঘটিয়ে তোমার সাথে এখন আপাতত বিরতিতে যাচ্ছি, মানে শেষ করছি। আমাদের আজকের মোহনা এখানে মিলে গেল, কিন্তু এই অনুষ্ঠান শেষ হবে না, আবার আমরা আসবো এবং রবীন্দ্র চর্চা, তার সুর, তার ছন্দ, তার যে তোমার রিসার্চ ওয়ার্ক, সেটা নিয়ে আবার একটা আড্ডা হবে। এবং আমার মনে হয় যে সবাই চায় যে সেই আড্ডাটা আরও কন্টিনিউয়েশন থাকুক, তাই আজকের জন্য আমরা এখানেই শেষ করছি আজকের বৈঠকি আড্ডা। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো উপালিদি, আরও ক্রিয়েটিভিটির মধ্যে থেকো, ঘুমিয়ে থেকো, ঘুমো আর ক্রিয়েটিভ হয়ে ওঠো। এটা একটা খুব সুন্দর চাওয়া চাইলি তুই। আমার সব থেকে প্রিয় কাজ ঘুম, আর উঠে গান লেখা শুরু করা আর লেখালেখি করা, পড়াশোনা করা। বাহ, এই দুটো যদি করতে পারি, এই দুটো করলেই আমার মোটামুটি। আর বর যেন তোমার সবসময় থাকে জীবনে। আর এই আবার বৈঠক আর তোর এই আড্ডা, যেটা বৈঠকি আড্ডা আমাদের, সেই আড্ডাটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাক। স্বরলিপি এবং আবার বৈঠক, সুমিতাদি, সবার যে একটা প্রচেষ্টা, সেটা সবার কাছে পৌঁছে যাক, আমি সেটাই চাই। আমার ক্যামেরার পিছনে যারা ক্রু মেম্বার্সরা আছেন, ডিরেক্টররা আছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানালাম। আর সবাই দেখবেন, সবাই শুনবেন, কারণ এই ধরনের কাজ থেকে যায় তো। এটা আমাদের এই সময়কার আমার কথা রয়ে গেল, এই সময়কার তোর কথা রয়ে গেল, এটা আমাদের কাছেও একটা দলিল হয়ে রইল। একদমই তাই, একদমই তাই। নমস্কার। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, উপালিদির সুরারোপিত প্রথম গান কোনটি? উত্তরটা কিন্তু এই মেল আইডিতেই পাঠাবেন, একদম ইউটিউব চ্যানেলে পাঠাবেন না। আর আপনাদের পুরস্কার আপনাদের কাছে ইমেল আইডিতেই পৌঁছে যাবে। থ্যাংক ইউ।